আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং পড়াশোনা শুরু করতেছেন, ঠিক আছে। আর আশা করি আমি যতক্ষণ ক্লাসটা দিচ্ছি এবং এই চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে ততক্ষণ অ্যাকচুয়ালি যদি পড়াশোনা শুরু করেন তাহলে মেডিকেল সেক্টর চরম লেভেলের ধরা খাচ্ছে, ঠিক আছে। আপনি লিখে রাখেন। তো এটা এক্সপেক্ট করতে পারি আগের থেকে পড়াশোনা শুরু করছেন। সো আজকের ক্লাসটা নতুনভাবে স্টার্ট হচ্ছে এবং আজকের ক্লাসটা কিন্তু আমাদের স্থিতরিতে, ঠিক আছে। স্থিতরিতের কনসেপ্টটা হচ্ছে আপনারা যখন একাডেমিক করছেন এখানে মানে একাডেমিক সেকশনে আমরা অনেক কিছু ভাগ ভাগ করে দিয়ে আসছি, বাট যেহেতু মেডিকেল, এই মেডিকেলে হচ্ছে কিছু জিনিস আপনাকে মেমোরাইজ করতে হবে, কিছু জিনিসটা অলমোস্ট জিনিসই মেমোরাইজ করতে হবে, কিন্তু কিছুটা ফিল্টার্ড, ঠিক আছে। ফিল্টার্ড কি, এখন আমরা যে একাডেমিক সেকশনে পড়ছি যেগুলো, ওগুলো ফিল্টার্ড ফরম্যাট আমরা এখানে করছি এবং আপনাদের সুবিধার জন্য আমরা কিন্তু ভালো মতো স্লাইড মেকিং করছি। কেন? যাতে আপনারা আমাদের স্লাইড থেকে অনেক কিছু বুঝতে পারেন আর 100% কমন পেতে পারেন, ঠিক আছে। কারণ মেডিকেলে আপনারা জানেন কমন পাওয়াটা কিন্তু খুবই দুঃসাহ ব্যাপার না। আচ্ছা, সো ক্লাস স্টার্ট করতেছি, বেশি কথা বলবো না, আপনাদের সাথে আছে আমি অর্ণব। সো আজকে প্রথমে ব্যাপারটা হচ্ছে চার্জ বা আধান। চার্জ আধান আমাদের হচ্ছে তপন স্যারের বই বলেন বা ইশাক স্যারের বই বলেন, চার্জ আধান তারা নর্মালি বলে দিছে কি ইলেকট্রন ও প্রোটন নিউট্রন দিয়ে যা তৈরি হচ্ছে। বাট এখানে কিছুটা স্লাইড চেঞ্জ আছে। কি চেঞ্জ আছে? চার্জ বা আধান হচ্ছে এমন একটা ধর্ম যে ধর্মকে আপনি হচ্ছে আর কখনোভাবে ভাঙতে পারবেন না, অথবা ভাঙতে পারলেও সেটা তার ওই যে নিজস্ব সত্তা, এই সত্তাটা টিকে থাকবে না। মনে করেন আমি কলমের কথা চিন্তা করি, যদি কলমের দাম অনেক তবুও দুঃসাধ্যভাবে এই যে ভেঙে ফেলছি, এই কলমটা পার্টটা ভেঙে ফেললাম, এই পার্টটা ভেঙে ফেললে এটা আপনারা ভিডিও করেন না, তাহলে আনাস ভাই আমারে ভাঙবে, ঠিক আছে। সো এইটা আমি করলাম, আমার কলমের সত্তা কিন্তু চেঞ্জ হয় নাই। এখন এখান থেকে এইটা ভাঙবো না, এটা বাংলা লিখতেই পারবো না, এইটা যদি ভেঙে ফেলি তাহলে কিন্তু কলমের সত্তা চেঞ্জ হবে না। এরপর আমি কি করতেছি, আমি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কাটতেছি, কাটতে কাটতে এমন একটা পজিশনে নিয়ে গেলাম এই বান্দার আর কিছুই অবশেষ নেই, গুঁড়া গুঁড়া হয়ে গেছে, দেখাও যাচ্ছে না। ওই মোমেন্টটা থেকে পরবর্তী যদি আমরা কাটিং করা স্টার্ট করি বা গ্রাইন্ডিং করা স্টার্ট করি, সে কলমের বৈশিষ্ট্য রক্ষা করতেছে না, তখন ওই পার্টটাকে কিন্তু আমরা আধান বা চার্জ বলতে পারতেছি না। তার মানে আধান বা চার্জের কনসেপ্টটা কি ভাইয়া? আধান বা চার্জের কনসেপ্টটা হচ্ছে এইটা হচ্ছে ইন্ট্রিনসিক প্রপার্টি, মানে অবিচ্ছেদ্য ধর্ম। আধান বা চার্জ হচ্ছে আমাদের একটা অবিচ্ছেদ্য ধর্ম। এই অবিচ্ছেদ্য ধর্মটা অ্যাকচুয়ালি আমাদের একদম লাস্ট যে ধর্ম, এই লাস্ট ধর্মটাকেই রিপ্রেজেন্ট করতেছে। এবং এই অবিচ্ছেদ্য ধর্মের পরে আমি আবার কি বলছি, ভাঙা যাবে, বাট আমি যদি এই অবিচ্ছেদ্য ধর্ম বা অংশটাকে যদি ভাঙি তাহলে কি হবে, আমি এই চার্জ বা ঘনত্বের আধানের অনেক কিছুই আমি খুঁজে পাবো না। এবং ওই ভাঙার পরে আমরা দেখতে পারি এখানে প্রোটন, ইলেকট্রন আর নিউটনের বিভিন্ন কনসেপ্ট আমার এখানে চলে আসে। সো এখান থেকে অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণার সমূহ, যেটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হবে মৌলিক। এই দেখেন মৌলিক বলতে এটাকে আর ভাঙা যাচ্ছে না। এবং বৈশিষ্ট্যমূলক ধর্মকেই আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আধান বা চার্জ। ওকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মৌলিক ধর্ম হচ্ছে আধান বা চার্জ, ঠিক আছে। এই তিনটা কনসেপ্টটাকে যদি আপনি মিক্সড আপ করেন তাহলে একদম লিস্ট যে পার্টটা পাবেন সেটা হচ্ছে আমাদের আধান বা চার্জে, ঠিক আছে। এই দেখেন এইবার আসলে কনসেপ্টটা ঢুকতেছে। স্বাভাবিক অবস্থায় পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান থাকে। আপনি যদি নর্মালি সোডিয়ামের কথা চিন্তা করেন, এটা সোডিয়ামের নিউক্লিয়াস, তার প্রথম শক্তি স্তরে থাকতেছে আমার 2টা ইলেকট্রন, সেকেন্ড শক্তি স্তরে থাকতেছে 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এবং শেষ শক্তি স্তরে থাকতেছে আমার 1টা। তার মানে এখানে আমার ইলেকট্রনের সংখ্যা কয়টা ভাইয়া? 11টা। এবং ধরা যায় যে এই নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? প্রোটন আর নিউট্রন। তার মানে প্রোটনের সংখ্যা আমার কতগুলো থাকে ভাইয়া? 11টা থাকে। সো এখানে বলা হচ্ছে যে এই যে সোডিয়াম পরমাণু, এই সোডিয়াম পরমাণু কি অবস্থায় আছে? নর্মাল অবস্থায় আছে। এটা কোনো চার্জিত প্লাস চার্জ বা মাইনাস চার্জ কোনো চার্জিত অবস্থায় নাই। তার মানে স্বাভাবিক অবস্থায় আমার ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা কি থাকতেছে ভাইয়া? আমার সমান থাকতেছে। আচ্ছা, ফলে স্বাভাবিক অবস্থায় যে কোনো পরমাণু নিস্তড়িত বা তড়িৎ নিরপেক্ষ থাকে। এক্স্যাক্টলি, যে এটা তড়িৎ নিরপেক্ষ একটু আগেই বলছি, যেহেতু স্বাভাবিক অবস্থায় আছে এটাকে কি করতেছে না, কোনো
চার্জ সে শো করতেছে না, পজিটিভ চার্জ হোক নেগেটিভ চার্জ হোক এটা শো করতেছে না, ঠিক আছে। ঘর্ষণের ফলে বস্তুর ইলেকট্রন এবং প্রোটনের ভারসাম্য নষ্ট হয়। তার মানে এখানে আমরা দেখব যে যখন গ্রিক মাইথোলজির মোতাবেক যে আমাদের যখন এই যে চার্জের ধর্মটা কীভাবে পাইছিল, এটা সম্ভবত 600 বিসি বা 500 বিসির এই টাইমটাতে বলা হইতো যে যখন দুইটা বস্তু রাপ করব আমরা, ঘষবো, এখান থেকে আমাদের কি হয়, একটা বস্তুর সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন অন্য একটা বস্তুর সর্বশেষ কক্ষপথে জাম করে আসলে চলে যায়, আদান প্রদান হয়। এই আদান প্রদানের কারণে একটা বস্তু যে দিয়ে দিচ্ছে, আপনি চিন্তা করেন যে বস্তুটা এই সোডিয়াম যদি এখান থেকে আমার একটা ইলেকট্রন ত্যাগ করে, তার মানে দেখেন আমার এখানে ইলেকট্রন সংখ্যা কি হবে, 10 হবে, প্রোটন সংখ্যা কি হচ্ছে 11 হচ্ছে, তার মানে কি ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। আবার কারাও আবার কেউ আছে যারা ইলেকট্রন নিতে জানে, ক্লোরিন যেমন তারা কি করে, ইলেকট্রন নিয়ে তারা অষ্টক তত্ত্ব পূরণ করে। এখানকার সবকটা কনসেপ্টই ঘুরায় বেছে কিন্তু অষ্টক তত্ত্ব, তারপর কেমিস্ট্রি এই পার্টটাকে রিপ্রেজেন্ট করবে। আমরা এখনও ওই কেমিস্ট্রির ওই থিওরিটিক্যাল পার্টেই আছে, আমরা এখনও ম্যাথমেটিক্যাল বা ওই পার্টগুলোতে ঢুকি নেই। আচ্ছা, তার মানে আমার ভারসাম্য নষ্ট করার, আমার এই যে ভারসাম্য নষ্ট হচ্ছে, এই ভারসাম্য নষ্ট করার একমাত্রই কারণ হচ্ছে কি, তাদের অষ্টক তত্ত্ব পূরণ করা, তাদের অষ্টক তত্ত্ব পূরণ করা, ঠিক আছে, একদম পিওর কেমিস্ট্রি মোতাবেক। এখানে হয়তো বা অন্য কিছু থাকতে পারে, বাট আমি আপনাদেরকে জাস্ট মনে রাখার জন্য কেমিস্ট্রিটাকে টেনে আনছি, কারণ আপনার কেমিস্ট্রি ভালো মতো পড়েন, ঠিক আছে। সো এখান থেকে সে চার্জগ্রস্ত হয়ে পড়ে, সে পজিটিভ চার্জও হইতে পারে, নেগেটিভ চার্জও হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার চিন্তা করেন ধনাত্মক চার্জ কি। মনে করেন আমি যদি এখন ম্যাগনেসিয়ামকে আঁকি, এটা ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াস, তার প্রথম শক্তি স্তরে 2টা, সেকেন্ড শক্তি স্তরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, সর্বশেষ শক্তি স্তর বা থার্ড শক্তি স্তরে আমার আছে 2টা। তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা কতগুলো আছে, ইলেকট্রন সংখ্যা আছে আমার 12টা, প্রোটন সংখ্যা কতগুলো আছে 12টা। সে কিন্তু তড়িৎ নিরপেক্ষ অবস্থায় আছে। এবার আমি তাকে রাপ করলাম, কোনো একটা পরমাণুকে নিয়ে এসে বা কোনো বস্তুর সাথে তাকে রাপ করলে এখন কি হইতে পারে, এমন সিনারিও হইতে পারে সে তার অষ্টক তত্ত্ব পূরণ করার জন্য 2টা ইলেকট্রন সে ত্যাগ করে দিল। যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তাহলে দেখেন তো আপনার প্রোটন সংখ্যা আছে এখন 12টা, কারণ প্রোটন সংখ্যা চেঞ্জ করা পসিবল না। এবার ইলেকট্রন সংখ্যা কতগুলো হয়ে গেল ভাইয়া, 10টা। তার মানে কি তাদের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এবার খেয়াল রাখবেন, আপনার প্রোটন সংখ্যা বেশি, ইলেকট্রন সংখ্যা কম, আপনি এটা এখন বইলা লাভ না, এটা আপনারা জানেন যে আমরা ইলেকট্রন সংখ্যাকে বেস ধরে কাজ করি। ইলেকট্রন সংখ্যা যদি কম থাকে তাহলে এটাকে পজিটিভ বলি। দেখেন বস্তুতে ইলেকট্রন সংখ্যার ঘাটতি হলে, ঠিক আছে, বস্তুতে ইলেকট্রন সংখ্যার ঘাটতি হলে আমার যে চার্জ উৎপন্ন হয় সেটা হচ্ছে আমার ধনাত্মক চার্জ, ঠিক আছে। এখন আপনি যদি ক্লোরিনের কথা চিন্তা করেন, এই ক্লোরিনের বান্দার কথা চিন্তা করেন, এই ক্লোরিনের বান্দার নিউক্লিয়াস আছে মনে করেন এইটা, প্রথম শক্তি স্তরে 2টা, পরের শক্তি স্তরে কত 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, শেষ শক্তি স্তর বা থার্ড শক্তি স্তরে 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তার মানে আমরা জানি শুধুমাত্র প্রথম শক্তি স্তর ব্যতীত তার পরবর্তী শক্তি স্তরে সর্বোচ্চ মানে নর্মাল সেন্সে কয়টা থাকতে পারে, 8টা কয়টা থাকতে পারে, অষ্টক তত্ত্ব। অ্যান্ড অষ্টক তত্ত্ব মোতাবেক এখানে আরেকটা ইলেকট্রন আমাকে অ্যাড করতে হবে, অ্যাট এনি কস্ট অ্যাড করতে হবে। যদি অ্যাড করা হয় তাহলে আমার কি হবে, এই ক্লোরিনটা হচ্ছে তার হচ্ছে যে স্ট্যাবিলিটি মেনটেন করতে পারবে। তার মানে এই ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, আমার প্রোটন সংখ্যা আছে 17টা, ইলেকট্রন সংখ্যা ছিল আমার 17টা, এটা হচ্ছে তার নর্মাল বা তড়িৎ নিরপেক্ষ অবস্থা। কিন্তু আমি যদি তার স্ট্যাবিলিটিটাকে মেনটেন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমার একটা ইলেকট্রন নিয়ে আসতে হবে। তার মানে যখন আমি রাপ করতেছি, ঘর্ষণ করতেছি, ও ধান্দা ফিকিরি থাকবে যে ইলেকট্রন দিতে পারে, যে ইলেকট্রন দাতা, ওর কাছ থেকে আমি জিনিসপাতি নিয়ে আসবো, ঠিক আছে। সো সে তার পরিমাপ মোতাবেক একটা ইলেকট্রন নিয়ে আসলো, তার মানে এখন তার ইলেকট্রন সংখ্যা কি হয়ে গেল 18টা। দেখেন আমরা কি বলছি, আমাদের বেসমেন্ট হচ্ছে ইলেকট্রন সংখ্যাকে নিয়ে। ইলেকট্রন সংখ্যা যদি কম থাকে ধনাত্মক, ইলেকট্রন সংখ্যা এখন কি হয়ে গেছে, প্রোটন সংখ্যা থেকে বেশি হয়ে গেছে না। দেখেন ইলেকট্রনের আধিক্য, ঠিক আছে, প্রোটন থেকে ইলেকট্রনের পরিমাণটা ভাইয়া কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। সো এখান থেকে আমরা ধরতে পারবো এটা ছিল আমাদের ঋণাত্মক চার্জ, বুঝতে পারছেন। আচ্ছা, চার্জের একক, এই যে চার্জের একক বলতেছি, আমাদের এইসআই একক হচ্ছে কুলম, সি দিয়ে প্রকাশ করা হয়, এটার একক হচ্ছে ভাইয়া কি ভাইয়া, কুলম। ওকে, তারপরে এখানে বলা হয়েছে একটি ধনাত্মক
চার্জ বিশিষ্ট বস্তুতে ইলেকট্রনের চাইতে প্রোটনের সংখ্যা বেশি থাকে। এই যে এটাই তো আপনি দেখেন, এই যে ম্যাগনেসিয়ামের কনসেপ্টটা দেখেন, ম্যাগনেসিয়ামের কনসেপ্টে কি বলা হয়েছে দেখেন, ইলেকট্রন ছিল 10টা, ঠিক আছে, ম্যাগনেসিয়ামে 2টা ইলেকট্রন বের হয়ে গিয়ে হয়েছে 10টা, প্রোটন সংখ্যা কিন্তু সেম আছে। তার মানে কি ইলেকট্রন থেকে প্রোটনের সংখ্যা বেশি। এখানে বলছে তো ধনাত্মক চার্জ বিশিষ্ট বস্তুতে ইলেকট্রনের চাইতে প্রোটনের সংখ্যা কি থাকতেছে ভাইয়া, বেশি থাকতেছে। বুঝা গেছে? আচ্ছা, ঋণাত্মক চার্জ বিশিষ্টতে দেখেন, এই যে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন একটা নিয়ে হয়েছে 18টা, প্রোটন ছিল 17টা, তার মানে প্রোটনের সংখ্যা কম, ইলেকট্রনের সংখ্যা বেশি। দেখেন প্রোটনের চাইতে ইলেকট্রনের সংখ্যা কি থাকতেছে ভাইয়া, বেশি থাকতেছে। ঠিক আছে, আমি এইটুকু পার্ট আপনাদের কেমিস্ট্রি দিয়ে বুঝাইছি। ওকে, তারপর এখান থেকে এক কোণে বিজ্ঞানী আর পর্যবেক্ষণ, মানে এই জিনিসটা যে আমরা রাপ করতাম বা এইটা যে আমাদের হচ্ছে খ্রিস্টপূর্বতে কিভাবে আসছে, এখানে যে টুকটাক জিনিসপাতিগুলো বোঝানো হয়েছে যাতে আপনারা পরীক্ষার হলে মাথায় রাখতে পারেন। থেলিস কি করছে দেখেন, থেলিস করছে সোলেমানি পাথর বা পাইন গাছের শক্ত আঠা। সে কি করছে, সোলিমানি পাথর অথবা এটাকে বলা হয় পাইন গাছের শক্ত আঠা, এই আঠা দিয়ে তিনি রেশমি কাপড়কে ঘষলে এগুলো ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করতেছে। এবার আপনি চিন্তা করেন, আপনি যখন একটা পাইন গাছের আঠা নিয়ে একটা রেশমি কাপড়কে ঘষা দিবেন, রেশমি কাপড়কে ঘষা দিচ্ছেন, এই রেশমি কাপড়টা পরবর্তী দেখবেন কাগজের ছোট ছোট টুকরোগুলোকে কি করতেছে ভাই, আকর্ষণ করতেছে। এটা একটু মাথায় রাখবেন, কেন আকর্ষণ করতেছে, কি করতেছে একটু পরে আমি বুঝাবো, ঠিক আছে, এটা ভালো মতো বুঝাবো, এগুলো আমার জিনিসপাতি। দেখেন এবার কি আছে বলা হয়েছে, খ্রিস্টপূর্ব 600 অব্দ, ওই যে বললাম খ্রিস্টপূর্ব 600 বিসি, কি বলা হয়েছে, গ্রিক দার্শনিক থেলিস লক্ষ্য করেন যে অ্যাম্বারকে রেশমি কাপড় দ্বারা ঘষলে, আপনি অ্যাম্বার হচ্ছে একটা পদার্থ, এই পদার্থকে যদি আপনি রেশমি কাপড় দ্বারা ঘষেন তার মধ্যে একটি অদৃশ্য শক্তির উদ্ভাবন হয় এবং অ্যাম্বার আকর্ষণ গুণ প্রাপ্ত হয়। তার মানে আপনি রেশমি কাপড়কে কিন্তু দুইটা জিনিস দিয়ে ঘষতে পারতেছেন। প্রথম কথা, আপনি যদি রেশমি কাপড়কে পাইন গাছের আঠা দিয়ে কাজ করান, পাইন গাছের আঠাকে দিয়ে যদি ঘষেন, তাহলে এই রেশমি কাপড়টা একটা অদৃশ্য শক্তি লাভ করে এবং এই অদৃশ্য শক্তি বলে সে কি করতে পারে, রেশমি কাপড়টা কাগজের ছোট ছোট টুকটাকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, সুন্দর মতো অ্যাট্রাক্ট করতেছে। এবার আপনি আরেকটা পার্ট নেন, সেটা হচ্ছে অ্যাম্বার, আপনি আরেকটা পার্ট নেন, সেটা হচ্ছে অ্যাম্বার। অ্যাম্বার কি করতেছে ভাইয়া, অ্যাম্বার সে সুন্দর মতো আরেকটা পার্ট, এই পার্টটা কি করতেছে, আপনার এই অ্যাম্বার আর রেশমি কাপড় ঘষেন, ফ্রিকশন ছাড়া আপনি এটাকে কাজ করাইতে পারবেন না, কখনোই পসিবল না। সো আপনি যখন অ্যাম্বারকে দিয়ে ঘষাচ্ছেন তখন এই অ্যাম্বারটা একটা অদৃশ্য শক্তি পাচ্ছে এবং এইটা কি করতেছে, পরবর্তীতে সুন্দর মতো অ্যাট্রাক্ট করতেছে। এবং আপনাদের মনে সোজা কোশ্চেন আসতে পারে, ভাইয়া একবার পাইন গাছের আঠা দিলেন, একবার রেশমি কাপড় করতেছে, একবার অ্যাম্বার দিয়ে করলেন, অ্যাম্বার অ্যাট্রাক্ট করতেছে, কিন্তু এখানে রেশমি কাপড় কেন করতেছে না? এখানেই হচ্ছে প্যাচ, এই প্যাচটা আপনাদের একটা শর্টকাট দিয়ে বুঝাই দিব, ঠিক আছে। সুতরাং এই পার্টটা মনে রাখবেন, আকর্ষণ করলে তার মধ্যে একটা অদৃশ্য শক্তির উদ্ভাবন হয়। অ্যাম্বারের গ্রিক নাম হচ্ছে, গ্রিক নাম ইলেকট্রন থেকে ইলেকট্রিসিটি বা তড়িৎ শক্তির উদ্ভাবন হয়েছে, ঠিক আছে। এই অ্যাম্বারের গ্রিক নাম থেকে অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রন বা ইলেকট্রিসিটি এই পার্টগুলো চলে আসছে। তারপর কি বলা হয়েছে, ডক্টর গিলবার্ট, ঘর্ষণের ফলে প্রত্যেক বস্তু অন্য বস্তুকে কম বেশি আকর্ষণ করে যা তড়িতাহিত পরিচিত, ঠিক আছে। তড়িতাহিতকরণ, এখানে আবার একটা পার্ট আছে আবেশীকরণ, ঠিক আছে, দুইটা কিন্তু আলাদা কনসেপ্ট, ঠিক আছে। এখানে আবার পার্ট আছে, কিছু কিছু পদার্থ গিয়ে দেখবেন যে আপনি হচ্ছে ঘষা দেওয়ার পরে কাজ করতেছে, আর কিছু কিছু দেখবেন যে একটা বস্তু, মনে করেন কলমটা আগের থেকে চার্জিত অবস্থায় আছে, ওর কাছাকাছি যদি একটা পার্টকে নিয়ে আসেন বা একটা কোনো বস্তুকে নিয়ে আসেন, দেখবেন ও অটোমেটিকলি চার্জিত হয়ে গেছে, এটাও একটা পার্ট আছে, বুঝতে পারছেন। এইটা মনে হয় আপনারা ক্লাস 9-10-এ করে আসছেন, ঠিক আছে। পরীক্ষা আছে যে আপনার হচ্ছে গোল্ডেনের পাতলা পাত দিয়ে আমাদের পরীক্ষা করা হয় একটা ছিপির মধ্যে নিয়ে, এগুলো ছিপিটা হয় খুব সম্ভবত এমন একটা যেটা হচ্ছে আপনার চার্জ নিউট্রাল করতে পারে না, এরকম একটা পার্টের একটা পরীক্ষা ছিল আপনাদের। আচ্ছা, এবার তালিকা, এই যে একটু আগে বলতেছি যে একবার রেশমি কাপড় করতেছে, একবার অ্যাম্বার করতেছে, কেন করতেছে ভাইয়া, এই তালিকাটা আমরা এখানে দেখাইছি, দেখেন এই যে সুন্দর মতো। এখন এটা মাথায় রাখবেন, এখানে দেখেন কি বলা হয়েছে যে তালিকার যে বস্তুর অবস্থান উপরে ধনাত্মক তড়িতাহিত, ঠিক আছে, উপরে যত থাকবে সে ধনাত্মক তড়িতাহিত হবে, আর নিচে যত থাকবে সে কি হবে, ঋণাত্মক তড়িতাহিত হবে। তার মানে আপনি বুঝতে পারতেছেন আপনার উপর থেকে নিচে যত যাচ্ছে, আরে কি লিখলাম, আপনার উপর থেকে নিচে যত যাচ্ছে
আপনার ঋণাত্মক তড়িতাহনের পরিমাণ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তার মানে উপর থেকে নিচে গেলে আমাদের যে ঋণাত্মক তড়িতাহরণ এইটা কি করবে, ইনক্রিজ হবে। অথবা এভাবে মনে রাখতে পারেন, উপর থেকে যত নিচে যাচ্ছে তার ধনাত্মক তড়িতাহরণ কি হচ্ছে, কমে যাচ্ছে। ধনাত্মক তড়িতাহরণ কি হচ্ছে ভাইয়া, সুন্দর মতো কমে যাচ্ছে। যেগুলো একটা মনে রাখলেই হয়েছে, কারণ প্যাচের দরকার নেই। এবং এই জিনিসটা আমরা সুন্দর মতো এখানে বলছি কীরকম। এখানে দেখেন কি বলা হয়েছে, ফাঁপা গ্লাসে কে আমার বিড়াল ঋতুকে পানি দেয়। ঠিক আছে, এই যে পানি দেয় এই পার্টটা হচ্ছে আপনাদের মনে রাখার জন্য। মনে রাখবেন, ফাঁপা গ্লাসে কে আমার ঋতুকে পানি দেয়। ঠিক আছে, আমার বিড়াল ঋতুকে পানি দিচ্ছে। ফাঁপা মানে কি, ফার। ফাঁপা মানে হচ্ছে আমাদের এখানে ফার। ঠিক আছে, প হচ্ছে আমার পশম। ঠিক আছে, পশমি কাপড়। গতে আসে গ্লাস, শতে আসে, ঠিক আছে, গতে আসে গালা, তারপরে শতে আসে এখান থেকে গ্লাসের পার্ট। ঠিক আছে, তারপরে কে হচ্ছে কাচ, আমার অভ্র, বিড়াল, বিড়ালের চামড়া, র দিয়ে হচ্ছে রেশম। ঠিক আছে, পশম রেশম আলাদা। ঠিক আছে, ত দিয়ে হচ্ছে তুলা, কে দিয়ে হচ্ছে কাঠ। ঠিক আছে, এবার আপনি মাথায় রাখবেন কি, আপনার যতটুকু এই সাইডে যাচ্ছে আমার কি হচ্ছে ভাইয়া, ঋণাত্মকের মান কি পাচ্ছে ভাইয়া, ঋণাত্মকের মান বৃদ্ধি পাচ্ছে। ঋণাত্মকের মান সুন্দর মতো ভাইয়া বৃদ্ধি পাচ্ছে। এবং এইটার পরবর্তী আরেকটা হচ্ছে দেখেন, মায়ের রাধা গন্ধ গিটাই ছিল পেটে। এখান থেকে এইটার পরবর্তী স্টেপ, এইটা হচ্ছে আমার পরবর্তী স্টেপ, এখান থেকে আমার এখানে যাচ্ছে। তার মানে এখান থেকে যখন এখানে যাচ্ছে, এখানে ঋণাত্মকের পরিমাণ আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। তার মানে কাঠের যতটুকু আপনার ঋণাত্মক তড়িতারোহণ ছিল, এইখানে মানুষের দেহের আরও বেশি। তার মানে এখানেও আমার ঋণাত্মকের মান কি পাচ্ছে ভাইয়া, ঋণাত্মকের মান বৃদ্ধি পাচ্ছে যত এই পাশে যাচ্ছে। এবার কথা হচ্ছে ভাইয়া, এই ধনাত্মক ঋণাত্মকের পার্টটা কিভাবে বলবেন, এটা আমি আপনাদের কেমিস্ট্রি দিয়ে বুঝাই। আপনারা ক্যাথোড অ্যানোডের পার্টটা করছেন না, অবশ্যই করছেন। ক্যাথোড অ্যানোড তড়িৎ রসায়নে আপনারা করবেন ক্যাথোড অ্যানোড। সো ক্যাথোড অ্যানোডের দিকে আমি হাত দিই। ঠিক আছে, আপনারা আবার বললেন না ভাইয়া ফিজিক্স পড়াইতে আসছে, কি কি পড়াইতেছে, একবার কেমিস্ট্রি, একবার ফিজিক্স, একবার বায়োলজি, ম্যাথটা বাকি। ইনশাল্লাহ ম্যাথও যদি মেডিকেল ইনক্লুড করে ম্যাথও পড়াবো, সমস্যা নেই। আচ্ছা, এরপরে এখানে কি আছে মনে করেন, এই পার্টটা কি আমাদের ক্যাথোড, এই পার্টটা ছিল আমাদের ক্যাথোড, আর এই পার্টটা ছিল আমাদের অ্যানোড। আচ্ছা, এবার ক্যাথোড কি ছিল ভাইয়া, ক্যাথোডের পার্টটা ছিল আমার এখানে, অ্যাকচুয়ালি আমরা ক্যাথোডকে বলতে পারি তড়িৎ বা ঋণাত্মক তড়িৎ ইলেকট্রন। এটাকে আমরা বলি কি, ঋণাত্মক তড়িৎ ইলেকট্রন, ঋণাত্মক তড়িৎ ইলেকট্রোড। এর মূল কাজটা কি, এর মূল কাজটা হচ্ছে সে হচ্ছে রিডাকশন করবে। রিডাকশন মানে কি, সে ইলেকট্রন নিবে, তার জীবনের লক্ষ্যই হচ্ছে সে ইলেকট্রন নিবে। ঠিক আছে, সো সেখানে কি করতেছে ভাইয়া, সে ইলেকট্রন নিচ্ছে। ঠিক আছে, আপনারা জারণ বিজারণ পড়ছেন না, অক্সিডাইজেশন রিডাকশন, এখানে ইলেকট্রন নিচ্ছে। আর অ্যানোডের পার্টটা কি, অ্যানোডকে বলা হয় আমাদের ধনাত্মক আপনার তড়িৎ ইলেকট্রোড, তড়িৎ ইলেকট্রোড। ওর জীবনের উদ্দেশ্য কি, ও মরে গেলেও ও কখনো ইলেকট্রন নিবে না, ও কি করবে, ইলেকট্রন প্রদান করবে, মানে অক্সিডাইজেশন। ঠিক আছে, ইলেকট্রন ওর অক্সিডাইজেশন হবে। ঠিক আছে, ও ইলেকট্রন প্রদান করবে। তার মানে আমি যখন ধনাত্মক বলতেছি, তার মানে আপনার মাথায় ঘুরবে যে যার ধনাত্মক তড়িতাহরণ বেশি, বা তড়িতাহরণ বলেন যাই বলেন, ঠিক আছে, যাই বেশি ধনাত্মক, তার মানে ওর টেন্ডেন্সি থাকবে ও ইলেকট্রন দিবে। যার যত বেশি হবে সে তত বেশি দিবে, সে তত স্মুথ দিবে। আর যার ইলেকট্রোড মানে ক্যাথোড বলেন বা তড়িৎ ঋণাত্মকরণ পার্টটা বেশি, যার যত বেশি হবে সে তত বেশি নিয়ে নিবে, কাইরা নিয়ে নিবে। তার মানে এইখানে আমি চিন্তা করেন, আমি কি বলছি, এখান থেকে যত যাচ্ছে তার ঋণাত্মকের পার্টটা বাড়তেছে। তার মানে কি, ফাঁপার ক্ষেত্রে ঋণাত্মক মানে ইলেকট্রন নেওয়ার প্রবণতা একদম টেন্স টু জিরো। তার মানে কি, তার ধনাত্মক বা ইলেকট্রন প্রদান করার টেন্ডেন্সি কি, অনেক বেশি। তার থেকে কম ইলেকট্রন প্রদান করার টেন্ডেন্সি হচ্ছে আমার গ্লাসে, তার থেকে কম ইলেকট্রন প্রদান করার টেন্ডেন্সি হচ্ছে এত। তার মানে এবার আমি রিভার্স হিসেবে ভাবতে পারি, ও ইলেকট্রন নেওয়ার প্রবণতা
টেন্স টু জিরো, ওর আরেকটু বাড়ছে, ওর আরেকটু বাড়ছে, ওর আরেকটু বাড়ছে, এইভাবে করে বাড়তেই আছে। এই কারণে বলছি হয় একটা দিয়ে মনে রাখবেন। আপনি যদি ধনাত্মক মনে রাখেন, এই পার্টের ধনাত্মকের পার্টটা বেশি, তার মানে ইলেকট্রন দেওয়ার প্রবণতা বেশি, আস্তে আস্তে দেওয়ার প্রবণতা কমে যাচ্ছে। আপনি যদি ঋণাত্মক দিয়ে ভাবেন, এই পার্টের আপনার গ্রহণ করার প্রবণতা কম, টেন্স টু জিরো, এই পাশে যত যাচ্ছে আস্তে আস্তে বাড়তেছে। আচ্ছা, আশা করি এই পার্টটা ধরতে পারছেন। এবার হচ্ছে বিন্দু চার্জ। আপনাদের যখন অ্যাকচুয়ালি একাডেমিককে কুলম্বের সূত্র বলা হয়, প্রাবল্যের সূত্র বলা হয়, এই বিন্দু চার্জ নিয়ে আমরা কিন্তু ক্যালকুলেট করি। ঠিক আছে, মাথায় রাখবেন, জানতে পারেন নাও জানতে পারেন। এবার বলতেছি, আমরা বিন্দু চার্জ দিয়ে ক্যালকুলেট করি। এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র বা প্রাবল্যের একটা প্রাইমারি হচ্ছে শর্ত, যে আমরা বিন্দু চার্জ ছাড়া এটা ক্যালকুলেট করতে পারবো না। অ্যান্ড বিন্দু চার্জ মানে কি? নর্মালি বিন্দু চার্জ বলতে বোঝায় যে যেই জিনিসটা আমরা চোখে দেখবো না, যে জিনিসটা অ্যাকচুয়ালি চোখে দেখবো না, এটা একটা রং কনসেপ্ট। বিন্দু চার্জের ব্যাপারটা হচ্ছে আপনার এরিয়া এত বড় হবে যাতে আপনার বস্তুটা দেখা গেলেও অনেক ক্ষুদ্র পরিমাণ মনে হয়। মনে করেন টোটাল গ্যালাক্সি বা সৌরজগতের কথা চিন্তা করেন, টোটাল সৌরজগতের মধ্যে একটা তারাকে একদম বিন্দুর মতো লাগে না? বা আমরা যখন পৃথিবীতে বসে রয়েছি, তারা উপরে, তারা কি মনে হয় না একটা ছোট্ট একটা বিন্দুর মতো? কিন্তু তারা কি ভাইয়া বিন্দু না, তারা কিন্তু অনেক বড়। কিন্তু আমাকে দেখতে ওর থেকে আমার ডিস্টেন্স এত বেশি যে ওকে আমার বিন্দুর মতো মনে হয়। এই টাইপ কনসেপ্টগুলোর জন্য খাটে। এই কারণে দেখবেন যে আপনার হচ্ছে প্রাবল্যের ম্যাথগুলো, ঠিক আছে, আপনার বলের ম্যাথগুলো আমরা পৃথিবী তারপরে সূর্য দিয়ে ব্যাখ্যা করতাম, কিন্তু পৃথিবী সূর্য কিন্তু বিন্দু ছিল না, ওদের মধ্যবর্তী ডিস্টেন্স এত বেশি ছিল যে বিন্দু বিন্দু মনে হয়। এটা তার মানে এটা ছিল আমাদের বিন্দু চার্জ। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে দেখেন তো, যে আহিত বা চার্জিত বস্তুর আকার যখন খুবই ক্ষুদ্র হয়, ওই যে আকার খুবই ক্ষুদ্র হয়, কিন্তু এটা কার সাপেক্ষে? তাদের মধ্যবর্তী ডিস্টেন্সের সাপেক্ষে, তখন এই চার্জিত বস্তু চার্জকে বিন্দু চার্জ বলা হয়। ঠিক আছে, আকার খুবই ক্ষুদ্র হয় কার কি? অ্যাকচুয়াল তার আকার ক্ষুদ্র হতেও পারে, আবার ডিস্টেন্সের সাপেক্ষেও ক্ষুদ্র হইতে পারে। অ্যাকচুয়ালি হইতেও পারে, এখানে অ্যাকচুয়ালি হতেও পারে, আবার কি হইতে পারে? ডিস্টেন্সের সাপেক্ষে তাদের ক্ষুদ্র আকার আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, এবার আমরা কি জানি? এইটা আমরা কোথা থেকে পাইছি? আমরা জানি তড়িৎ প্রবাহ আই কি আসবে? কিউ বাই টি। একক সময় যতটুকু আধান বা চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় আমাদের তড়িৎ প্রবাহ। এটা চ্যাপ্টার 3 এর একদম বেসিক সূত্রটা ছিল। এখান থেকে আমরা বসাইছি যে কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি। ঠিক আছে, এই যে আই হচ্ছে তড়িৎ প্রবাহ, টি হচ্ছে সময়। এবং আমাদের চার্জের এসআই ইউনিট কি পাইছিলাম বলেন তো ভাইয়া? আবার কুলম্ব। এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, চার্জের অবস্থান মনে করেন, চার্জের অবস্থান আমরা পরবর্তী দিকেও দেখব, কিন্তু মনে রাখবেন যে আমরা যে গোলক বলতাম না, হোক ফাঁপা গোলক, ফাঁপা গোলক দিয়ে বোঝায়, ফাঁপা গোলকের মধ্যে ভেতরে পার্ট ফাঁপা, কিন্তু আমরা তো এটা চার্জের বিভিন্ন কনসেপ্টের জন্য কাজে লাগাইতাম। তাহলে এখান থেকে চার্জটা আসলো কোথায়? ওর মধ্যে যদি চার্জই না থাকে, ওর মধ্যে যদি ফাঁপা থাকে, তাহলে কেন চার্জের কনসেপ্টটা আমরা কাজে লাগাবো? কাহিনী হচ্ছে ওর ভেতরে চার্জ নাই, কিন্তু তার পৃষ্ঠে চার্জ ছিল। তার পৃষ্ঠের চার্জগুলো ডিস্ট্রিবিউটেড অবস্থায় ছিল, বিন্যস্ত অবস্থায় ছিল। সেখান থেকে আমরা কনসেপ্টগুলো কাজে লাগাইতাম। তার মানে চার্জের অবস্থান কি হবে? আচ্ছা, এটা বস্তু হবে, এটা বস্তু হবে, বস্তুর বাইরের পৃষ্ঠ। তার মানে বাইরের পৃষ্ঠে চার্জগুলো বিন্যস্ত অবস্থায় থাকে, বাট নিরেটগুলোকে হালকা একটু সুইচ আছে, এটা বুঝাই দিব। সবচেয়ে বেশি চার্জ থাকবে চার্জিত বস্তুর উত্তল তলে। ঠিক আছে, চার্জিত বস্তুর আপনি যদি বিভিন্ন তল কনসেপ্ট করেন, চিন্তা করেন একটা চার্জিত বস্তু আপনি এতটাই মাইক্রোস্কোপিক নিছেন যে ওটা প্লেন চার্জ মনে হচ্ছে, মানে প্লেন তল মনে হচ্ছে, তখন ওইখানে চার্জের পরিমাণ যা থাকবে, আপনি এতটুকু মাইক্রোস্কোপে নিচ্ছেন, ওর একটা কার্ভ এরকম উত্তল তলের মতো মনে হচ্ছে, তখন ওই পার্টে চার্জের পরিমাণ কি থাকবে ভাইয়া? বেশি থাকবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, ওই তলে চার্জিত বস্তুর উত্তল তলে বেশি মনে হবে। ঠিক আছে, পরক চার্জ অত্যন্ত ক্ষুদ্র, মানে কাল্পনিক চার্জ, যা অন্য কোনো বা চার্জের উপর বল প্রয়োগ করে না। ঠিক আছে, আমরা যখন ওই প্রাবল্য বুঝাইতাম, আমরা কি বলতাম? অসীম থেকে একটা চার্জ ধরে নিয়ে আসছি, অসীম থেকে যে চার্জটাকে ধরে নিয়ে আসতাম ওটাকে মনে আছে কি বলতাম? আমাদের টেস্ট চার্জ বলতাম না? এবং টেস্ট চার্জ কি হবে? এর ভরটা একদম টেন্স টু জিরো হয় এবং পজিটিভ হয়। আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য বলতাম এই টেস্ট চার্জটাই দেখেন কি বলা হয়েছে, অত্যন্ত ক্ষুদ্র মানের চার্জ, ওই যে টেন্স টু জিরো হয়। ঠিক আছে,
যা অন্য কোনো চার্জের উপর বল প্রয়োগ করে না। কেন বল প্রয়োগ করে না? এখন আপনি বলতে পারেন যে আমরা যে প্রাবল্যের সূত্র পড়ছি, আপনি নর্মালি দেখেন যে মনে করেন এখানে একটা কিউ চার্জকে স্থাপন করলাম, এই কিউ চার্জের কারণে কি আসবে, তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড বলেন বা ইলেকট্রিক ফিল্ড বলেন, যা ইচ্ছা তাই তৈরি হলো, যা ইচ্ছা তাই তৈরি হলো। আমরা কি বলতাম, অসীম থেকে সুন্দর মতো একটা চার্জকে পিক করে নিয়ে আসছি। এই যে চার্জকে পিক করে নিয়ে আসলাম, এই যে কিউ নট চার্জ, এই কিউ নট চার্জটা কি ছিল, আমাদের টেস্ট চার্জ ছিল, এবং বলতাম এই টেস্ট চার্জের ভর আমাদের টেন্স টু জিরো। যদি টেন্স টু জিরো বা জিরো কাছাকাছি না হইতো, তার মানে চিন্তা করেন আমরা যদি একটা নির্দিষ্ট ভরের চার্জ দিতাম, তাহলে অবশ্যই এর চারপাশে কি এই চার্জের একটা কি থাকতো, একটা ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড থাকতো। তার মানে আপনি চিন্তা করেন, আপনারে বললাম যে এই যে কিউ বস্তুর ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে ক্যালকুলেট করেন, কিন্তু আপনি কি করলেন, সুন্দর মতো এমন একটা চার্জ নিয়ে আসলেন, ওর ভর আছে, তার মানে কি ওর হচ্ছে ম্যাগনেটিক বা ইলেকট্রিক ফিল্ড আছে। এখন এই একটা ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ডের উপর আরেকটা ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড কি করতেছে, ওভারল্যাপ করতেছে। এই ওভারল্যাপে ক্যালকুলেশন হবে কমপ্লেক্স। এই কারণেই বলতাম যে পরক চার্জ বা টেস্ট চার্জ যাই হোক, ওরে ধরে নিবেন টেস্ট চার্জ মানে ভর টেন্স টু জিরো, যাতে এরকম কমপ্লেক্সিটি তৈরি করতে না পারে। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে কুলম। কুলম কি, দুটি সমমানের চার্জ শূন্য মাধ্যমে 1 মিটার দূরে অবস্থান করতেছে। ঠিক আছে, 1 মিটার দূরে সে অবস্থান করে, পরস্পরের উপর 9 × 10⁹ বল প্রয়োগ করলে ওই চার্জ দুটি প্রত্যেকে 1 কুলম বলা হবে। ঠিক আছে, অ্যান্ড কুলম্বেরও সূত্র আছে পরবর্তীতে। ঠিক আছে, কুলম্বের সূত্র দিয়ে পার্টটা বুঝাবো সে কিভাবে কি করতেছে। আচ্ছা, অথবা পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড ধরে চললে। আচ্ছা, এইটা বুঝাই, এইটা আপনাদের চলে গেছে একটু আগে। আমরা কি জানি যে I ইকুয়ালস টু কিউ বাই টি, আমি চার্জের মান বের করতে যাচ্ছি, তাহলে কিউ ইকুয়ালস টু আমাদের আই টি। এবার দেখেন আমাকে কি বলা হয়েছে, কুলম মানে 1 কুলম বলা হয়েছে না। 1 কুলম মানে কি, আমার টি এর মানও কি করতে হবে ভাইয়া, টি এর মানও আমার সেকেন্ডে কনভার্ট করতে হবে, 1 সেকেন্ড হিসাবে ধরতে হবে। তার মানে আই এরও মান কি করতে হবে ভাইয়া, আমার 1 অ্যাম্পিয়ার হিসেবে কাউন্ট করতে হবে। 1 1 গুণ করলে কি হয়, 1। তার মানে এখান থেকে পাচ্ছি আমি 1 কুলম। ঠিক আছে, এই দেখেন 1 অ্যাম্পিয়ার 1 সেকেন্ড ধরে চলতেছে, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 1 কুলম। দেখেন তো, এটাই কি একটু আগে লিখছিলাম না, আমি এটাই লিখছিলাম। উপরেরটা একটু পরে দেখাচ্ছি আপনাকে, যেটা গেছে ওটা দিয়ে বুঝাচ্ছি। তার মানে এখানে বলা হচ্ছে 1 কুলম হচ্ছে 6.25 10⁸ ইলেকট্রন আধানের সমান। এটা একটু মাথায় রাখতে হবে আপনাকে। ঠিক আছে, এতটা আধানের সমান, ইলেকট্রনের আধানের সমান। ওকে, কুলম্বের সূত্র সরাসরি প্রয়োগ করে দুটি তড়িতাহিত বিস্তৃত বস্তুর পারস্পরিক বল নির্ণয় করা যায় না। ঠিক আছে, কুলম্বের সূত্র যদি আমি ডাইরেক্ট হচ্ছে ইউজ করি, তড়িতাহিত বস্তুর ডাইরেক্ট পারস্পরিক যে বল করতেছে এটা আমরা নির্ণয় করতে পারি না। কারণ কুলম্বের সূত্র, আমি কি বলছি, কুলম্বের সূত্র হওয়ার জন্য আমার নির্দিষ্ট শর্ত দরকার হবে। নির্দিষ্ট শর্ত যদি মেনটেন না করে কুলম্বের সূত্র দিয়েও তো আমরা কি করি, একটা বস্তু আরেকটা বস্তুর উপর কি ফোর্স দিচ্ছে এটা আমরা বের করতাম, তাই না? কুলম্বের সূত্র দিয়ে আমরা কিন্তু শর্ত মেনটেন না করলে আমরা কি করতে পারবো না, এটার ফোর্সটা বের করতে পারবো না। এই জিনিসটাই বলা হয়েছে। ঠিক আছে, সো চলেন পরবর্তীতে চলে যাই। তার মানে তড়িতের সংজ্ঞা কি বলা হয়েছে, স্থির বা গতিশীল আধানের প্রকৃত প্রভাবককে তড়িৎ বলা হবে। ঠিক আছে, এখন তড়িতের হচ্ছে বৈশিষ্ট্য কয় প্রকার, 2 প্রকার, একটা স্থির তড়িৎ, একটা চল তড়িৎ। ঠিক আছে, স্থির তড়িৎ পার্টটা কি, আমার একদম খাঁটি বাংলা ভাষায় বলতেছি, এটা কোনো মনে করেন ফিজিক্সের একদম রকেট সায়েন্সের আমি থিওরি বলতেছি না, আপনাদের বোঝার জন্য খাঁটি বাংলা ভাষায়। মনে করেন এটারে দিলাম ঘষা, এইটারে দিলাম ঘষা, এই ঘষা দিলে এখানে কি একটা ইলেকট্রন হচ্ছে, এই ইলেকট্রনটাকে হয়তো বা একটাকে আকর্ষণ করতেছে, অন্য একটা বস্তুকে আকর্ষণ করতেছে। যখন আকর্ষণ করতেছে, এই ইলেকট্রনের যে ফ্লোটা, এই ফ্লোটা কি ওই বস্তুতে গিয়েই থেমে যাচ্ছে না, ওকে এমন হচ্ছে যে এই বস্তুতে তৈরি হয়েছিল, এই বস্তু থেকে ইলেকট্রন অন্য একটা বস্তুতে গিয়ে আবার এই বস্তুতে ব্যাক করছে। এরকম কি কোনো কাহিনী হয়েছে? না, এরকম কোনো কিন্তু কাহিনী হয়নি। তার মানে ও তৈরি হয়েছে, ও একটা অন্য বস্তু থেকে সুন্দর মতো শেষ, ঠিক আছে, গিয়ে থেমে গেছে, যা ইচ্ছা তাই হইলো, এর মধ্যে যা ইচ্ছা আল্লাহর দুনিয়া যা ইচ্ছা তাই হইলো, আমার দেখার দরকার নেই। এক বস্তুতে তৈরি হয়েছে, ওই বস্তু থেকে এই ইলেকট্রন এফিনিটির কারণে কি করতেছে, সে অন্য একটা বস্তুতে চলে গিয়ে সুন্দর মতো সে দেখলো। এখন এইটার যে প্রভাব, এই যে এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে গেল, এটার মাধ্যমে যে হচ্ছে আপনার রেজাল্টেন্ট বা যে কার্যকলাপ তৈরি হইলো, সেটা আমরা স্থির তড়িৎ হিসাবে কল্পনা করি। কিন্তু চলতড়িৎ বা সার্কিটে কি করতে হয়, সার্কিটে আমরা ডাইরেক্টই বলি, যখন
চলতরিৎ পড়ানো হবে তখন আপনাকে ডাইরেক্টই বলবে সার্কিট বা চলতরিৎ কাজ করানোর জন্য আপনার একটা লুপের দরকার হবে, অর্থাৎ বদ্ধ ঘর বদ্ধ তারের একটা আপনার লুপ থাকতেই হবে, আদারওয়াইজ ওপেন লুপের ক্ষেত্রে সার্কিট কখনোই চলবে না। মনে করেন আমি একটা ব্যাটারি নিলাম, এটা ধরলাম প্লাস প্রান্ত, এটা ধরলাম মাইনাস প্রান্ত, আমি এখান থেকে একটা বাতি রাখলাম, এটাই তো দেখছি এখান থেকে কি হচ্ছে বাতিটা সুন্দর মতো জ্বলতেছে। তার মানে এইখানে দেখেন এই যে তারের সংযোগ কি কোনো জায়গায় ওপেন হয়েছে, মানে ছিঁড়ে গেছে বা খালি আছে বা সংযোগহীন অবস্থায় সেরকম হয়েছে না, তার মানে এটা ক্লোজড, এটাকে বলা হয় ক্লোজড পাথ। এই ক্লোজ পাথের ক্ষেত্রে দেখেন তো এখান থেকে ইলেকট্রনে চলা শুরু হয়েছে, ইলেকট্রন কোথায় চলে, ভালো কথা এখনই বলি, এই সার্কিটগুলোতে যে মাইনাস প্রান্ত এখানে ইলেকট্রনের পরিমাণ থাকে বেশি, ধনাত্মক প্রান্ত কি হয় ইলেকট্রনের পরিমাণ কম, ওই যে একটু আগে বলছি, ঠিক আছে। সো মাইনাস প্রান্ত থেকে ইলেকট্রন চলা শুরু করবে, দেখেন তো সে কি আবার ব্যাটারি যে ব্যাটারি থেকে চলা স্টার্ট করছিল সেই ব্যাটারিতে এসে পৌঁছাইছে না, এটা হচ্ছে ক্লোজ পাথ, ঠিক আছে। এবং ক্লোজ পাথে আমরা চলতরিৎতে পাই। এবং গতিশীল এই আধানটা যে গতিশীল হচ্ছে বিভিন্ন পথটাকে সে অতিক্রম করতেছে গতিশীল, এটার জন্য যেসব কার্যক্রিয়া বা প্রভাব থাকতেছে ওটা আমরা চলতরিৎ হিসাবে কি সুন্দর মতো গ্রহণ করতেছি। আচ্ছা, এবার দেখেন চার্জের কোয়ান্টায়ন। এই চার্জের কোয়ান্টায়নটা বোঝার জন্য আমি সুন্দর মতো একটা সিঁড়িকে নিয়ে আমরা কল্পনা করলাম। মনে করেন আপনার বাসা হচ্ছে 2 তলা, আপনার বাসা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, এই সেকেন্ড ফ্লোরে উঠার জন্য আপনাকে কি হয় 10টা না হয় 12টা নয় 15টা সিঁড়ি আপনাকে কি করতে হচ্ছে ভাইয়া, ক্রস করতে হচ্ছে। এখানে কি আপনি কখনো বলতে পারবেন যে ভাই আমি আমার 12 তলা আমার 2য় তলা বাসা উঠার জন্য আমি 9.5টা সিঁড়ি কভার করছি? তার মানে সিঁড়ির সংখ্যা কিন্তু কখনো 9.5টা, 9.25টা, 8.5টা এরকম হওয়া পসিবল না, হয় ওই বান্দা 8 হবে না হয় ওই বান্দা 9 হবে। তার মানে এখানে কি হবে, এখানে ফ্র্যাকশন পার্ট কখনোই আসা পসিবল না, ভগ্নাংশ কখনোই আসা পসিবল না। সেম অ্যাজ চার্জের ক্ষেত্রে আপনি হচ্ছে ইয়েতে দেখেন, আপনার জারণ বিজারণে দেখেন, আপনি কি বলছেন হয় 3টা ইলেকট্রন দিছে, ও না হয় 2টা ইলেকট্রন দিছে, ও একটা ইলেকট্রন নিছে, কখনো কি এরকম বলছেন না ভাইয়া ও তো 1.5টা ইলেকট্রন নিছে? কখনো পসিবল? হয়তো সমতাকরণের জন্য আমাদের ফ্র্যাকশন পার্টটা কখনো কোনো আসতো, তাও এটা কি, এটা হচ্ছে আমাদের স্পেশাল কেসে, বাট এটা নর্মাল কেসে না। সমতাকরণের আলাদা কনসেপ্ট, ওইটা সমতা জোরপূর্বক আমরা কাজকাম করি, এটা আশিক ভাই ভালো বুঝাবে, ঠিক আছে। তার মানে একটা পরমাণু হয় 2টা ইলেকট্রন নিবে, না হয় 1টা নিবে, না হয় 3টা নিবে, ও কিন্তু কখনো 2.5টা হয় 3.25টা 3.5টা কখনো নেওয়া পসিবল না। তার মানে এই যে সে একটা পূর্ণ সংখ্যার একটা কনসেপ্ট সে বিল্ড আপ করছে, এটাকে বলা হয় চার্জের কোয়ান্টায়ন। বুঝতে পারছেন? কোনো বস্তুতে চার্জের মান অবিচ্ছিন্ন হতে পারে না। এই যে অবিচ্ছিন্ন মানে এখানে কি বোঝানো হয়েছে, ভগ্নাংশ বোঝানো হয়েছে, এখানে বোঝানো হয়েছে আমাদের ভগ্নাংশ। এরকম ভগ্নাংশ কখনোই হইতে পারে না। চার্জ বিচ্ছিন্ন মানের, অর্থাৎ চার্জ কোয়ান্টায়িত, তার মানে পূর্ণ। কোয়ান্টায়িত মানে সহজ বাংলা ভাষা হইতেছে পূর্ণ, সে পূর্ণ হইতে পারে, ঠিক আছে। বিচ্ছিন্ন মানে বস্তুর চার্জ থাকাকে কোয়ান্টায়ন বলা হচ্ছে, ঠিক আছে। এখানে হালকা ডিফারেন্স আছে, কারো যদি একটু বেশি পরিমাণে আবেগ থাকে তাহলে বলতে পারেন ভাইয়া চার্জের ক্ষেত্রে যে কোয়ান্টায়ন বলতেছি ও তো ঋণাত্মক চার্জও হইতে পারে। হ্যাঁ, এই কারণে বলতেছি সিঁড়িটা আমি কোনো রকেট সায়েন্স দিই না বোঝানোর জন্য, সিঁড়ি ক্ষেত্রে কখনো ঋণাত্মক হয় না, যে -1টা সিঁড়ি কভার করছি -2টা সিঁড়ি কভার করছি এরকম হয় না, কিন্তু জাস্ট বোঝানোর জন্য যে আমাদের যে স্টেপগুলা লাইফে, এই লাইফের বা সিঁড়ির স্টেপগুলো কি হচ্ছে একটা পূর্ণ ধাপে ধাপে যাচ্ছে, ঠিক আছে। চার্জের ক্ষেত্রে সেটা পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে, ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য। একটি ইলেকট্রন বা প্রোটনের চার্জই প্রকৃতিতে ন্যূনতম চার্জের মান, ঠিক আছে। তার মানে আমরা জানি কি একটা বস্তুকে যখন ইলেকট্রন প্রোটন নিউটনে নিয়ে যাচ্ছি ওই বস্তুটাই কিন্তু কোনো নির্দিষ্ট সত্তা কাজ করতেছে না, বুঝতে পারছেন, সত্তা কাজ করতেছে না। এবং ইলেকট্রন প্রোটন নিউটনের পরবর্তী মেসন, তারপরে হচ্ছে কোয়ার্ক, আরও অনেক পার্ট আছে, ঠিক আছে, ওগুলা আমরা আপাতত কনসেপচুয়ালে নেই না, আমরা নেই কি প্রোটন ইলেকট্রন নিউটন। তার মানে ইলেকট্রন বা প্রোটনের চার্জই প্রকৃতিতে ন্যূনতম চার্জের মান হিসাবে গ্র্যান্ট হচ্ছে। এই প্রোটন ইলেকট্রন নিউটনকে বাংলা আরও অনেক কিছুই পাওয়া যায়, বাট ওটাকে আমরা আপাতত গ্র্যান্ট করতেছি না। প্রোটন ইলেকট্রন নিউটনই আমাদের লিস্ট ব্যারিয়ার, ঠিক আছে। আচ্ছা, প্রকৃতিতে এর মানের কোনো ভগ্নাংশ নাই, এই যে বলছি। এবং মোট চার্জ, ঠিক আছে, এটা মোট হবে, ঠিক আছে। মোট চার্জ কি আসতেছে, কিউ,
ইকুয়ালস টু প্লাস মাইনাস এন সি। এন এর মান হচ্ছে কয়টা, একটা, দুইটা, তিনটা না চারটা, আর সি হচ্ছে আমাদের এন ই, সিও বলে ইও বলে, এই আধান বা চার্জের মান, ঠিক আছে। যেখানে এন হবে 0, 1 2 3 4 প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, এবং ই এর মান একদম কনস্ট্যান্ট, যে 1.6 × 10⁻19 কুলম। এইটা বুঝতে পারছেন? আচ্ছা, সো যদি এখন এটা বুঝে থাকেন, তার মানে চলেন এইবার এইখানে যাই। এখানে কি বলা হয়েছে, ঠিক আছে, চার্জের সংরক্ষণশীলতা। চার্জ বলতে ব্যাপারটা কি, আপনি যখন বলতে পারেন যে ভাইয়া চার্জের শক্তির ক্ষেত্রে আমরা কি পড়তাম, শক্তি কি কখনো ধ্বংস হয় না, শক্তি কিন্তু কখনো ধ্বংস হওয়া পসিবল না। শক্তি কি করে, তার ফর্মটা চেঞ্জ করে। সে কখনো হচ্ছে গতিশক্তি হিসেবে থাকতে পারে, সে কখনো বিভব শক্তি হিসেবে থাকতে পারে, তার ফরমেশনটা চেঞ্জ করতে পারে। চার্জের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। আপনি হয়তো বা বলতে পারছেন যে সোডিয়াম একটা চার্জ দিয়ে দিছে, এই চার্জ কি ভাইয়া হারাই যাবে? কখনোই না। কোনো না কোনো বান্দা আছে বসে রয়েছে যে ওই একটা চার্জ নেওয়ার জন্য, বা ওই একটা ইলেকট্রনকে নেওয়ার জন্য, বুঝতে পারছেন? তার মানে এখানে বলা হইতেছে চার্জ সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। প্রকৃতি যে চার্জ কখনোই হারাবে না, কখনোই না, সম্ভবই না। মহাবিশ্বের মোট, আচ্ছা এটা বুঝতে পারছেন, মোট, এটা হবে মোট, মোট ধনাত্মক ঋণাত্মক চার্জের সাংখ্যিক মানের পার্থক্য সর্বদাই ধ্রুব। এই মহাবিশ্বে এভাবে বলা হয়, এই মহাবিশ্বে মোট ধনাত্মক ও ঋণাত্মক যে চার্জের পরিমাণ এটা কনস্ট্যান্ট, ঠিক আছে। ভার্সেটাইল বা বড় লার্জ কনসেপ্টে এটা একটা কনস্ট্যান্ট মান, কেননা এই পৃথিবী বলেন বা একদম আরও বড় স্কেলে মহাবিশ্বে চার্জের মান কি হচ্ছে না, কখনোই কি হইতেছে না, পরিবর্তন হচ্ছে না। যদি পরিবর্তনই না হয়, তার মানে ওই আদান প্রদান ট্রান্সফর্ম করে ওই জেলাও সেই কত নতুন নতুন মোড়কে পুরাতন জিনিস এরকমই থাকতেছে, ঠিক আছে। তার মানে তার চার্জের মান কি হচ্ছে, সবসময় ধ্রুব থাকতেছে, মাথায় রাখবেন, চার্জের মান সবসময় ধ্রুব থাকতেছে। আচ্ছা, একটি ধনাত্মক বা ঋণাত্মক চার্জের ধ্বংস বা সৃষ্টি কখনই সম্ভব নয়। আপনি এই বান্দারে কখনো ধ্বংস করতে পারবেন না, কখনো সৃষ্টি করতে পারবেন না। বিগ ব্যাংকের সময় যেটাই তৈরি হয়েছিল বিগ ব্যাংকের সময় ওটাই রয়েছে, এবং আল্লাহর রহমতে কিয়ামত পর্যন্ত সেমটাই বজায় থাকবে, ঠিক আছে। কিয়ামত শুরু হলে এটা পরের হিসাব, ঠিক আছে, ওইখানে না যাই। তার আগ পর্যন্ত চেঞ্জ হবে না, কখনো চেঞ্জ হওয়া পসিবলও না। তার ফর্ম কি হচ্ছে ভাইয়া, চেঞ্জ হচ্ছে। আশা করি আমার বকবক এতক্ষণ আপনারা বুঝতে পারছেন। ওকে, এবার আরেকটা নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের আধান ঘনত্ব আর চার্জ ঘনত্ব। আধান ঘনত্ব, আগে একটু পরে আধান ঘনত্ব কি বলতেছে এখানে বলা হয়েছে, দেখেন, পরিবাহীর পৃষ্ঠের কোন বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলে উপরস্থ আধানের পরিমাণ। কি বুঝাইছে, আসেন বুঝি। মনে করেন আমি একটা হচ্ছে তল নিলাম, তলও বলতে পারেন বা এরিয়াও বলতে পারেন। মনে করেন আমি একটা এরিয়া নিছি, এই যে একটা এরিয়া নিছি, এবং এই এরিয়ার মান কত ধরলাম, আমি ধরলাম 1 মিটার স্কোয়ার, একক। এবং এখানে বললাম, দেখেন কি বলা হয়েছে, পৃষ্ঠের কোনো বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলে কোনো বিন্দু, মনে করেন এইটা আমার বড় একটা, মনে করেন বোর্ড, এই বোর্ডটা, এই বোর্ডের 1 মিটার স্কোয়ার, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল আমি নিছি এইটা, এবং এই 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে আমার যতটুকু চার্জ আছে, সেটাকে বলা হবে আমাদের আধান ঘনত্ব। এই টোটাল সিস্টেমটাকে বলা হচ্ছে আমাদের কি ভাইয়া, আধান ঘনত্ব, ঠিক আছে। আমি আবার বুঝাচ্ছি, আমার বোর্ডটা হচ্ছে টোটাল এরিয়া, এই এরিয়ার মধ্যে 1 মিটার স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল, ধরলাম এই এতটুকু, এই এতটুকুর মধ্যে যতগুলো চার্জ উপস্থিত আছে, এই চার্জের মানটাকে বলা হচ্ছে আমাদের আধান ঘনত্ব। এবং আধান ঘনত্ব বলেন, আর এটা যেহেতু তল বা এরিয়া কল্পনা করছে, অনেকে এটাকে পৃষ্ঠমাত্রিক ঘনত্ব বলা হয় বা তলমাত্রিক ঘনত্ব বলা হয়, সেম, জেলাও সেগুলো একই। তার মানে এখানে আধান ঘনত্বকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। তাহলে সিগমার মান কি হবে, মাথায় রাখবেন, Q/A। এবং এখানে আমরা কি করছিলাম, এর মান হচ্ছে সংজ্ঞার জন্য আমরা 1 মিটার স্কোয়ার কাউন্ট করছিলাম, যতটুকু চার্জ আছে ততটুকু আমরা আধান ঘনত্ব হিসেবে বলতে পারতেছি, ঠিক আছে। এই যে, এবং এককটা কি, একক কিভাবে দেখবেন, দেখেন, প্রথমে উপরে চার্জ আছে, চার্জের একক হচ্ছে কুলম। এরিয়ার একক কি আমাদের মিটার স্কোয়ার, তার মানে এখান থেকে আসবে কুলম পার মিটার স্কোয়ার, এই যে কুলম পার মিটার স্কোয়ার। গোলকের ক্ষেত্রে চার্জের তলমাত্রিক ঘনত্ব, এবার আপনি চিন্তা করেন, এবার আমি গোলকের কথা চিন্তা করতেছি, এবং গোলকটা কি হবে ভাইয়া, ফাঁপা গোলক হবে। এই গোলকটা হবে ভাইয়া 100% ফাঁপা গোলক। নিরেট গোলক হলে আবার কাহিনী আছে,
ঠিক আছে, এখানে আবার কাহিনী আছে। সো ফাঁপা গোলকে আমরা কি জানি ভাইয়া, ফাঁপা গোলকের ভিতরে ফাঁপা থাকে, এখানে কোনো চার্জ থাকে না, কিন্তু চার্জগুলো কোথায় থাকে, তার পৃষ্ঠে সুন্দর মতো ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকে, তার পৃষ্ঠে সুন্দর মতো এইভাবে ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে। ওকে, যদি ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকে তার মানে এখানে আমি চার্জ ঘনত্ব কি পাবো, Q/A। গোলকের ক্ষেত্রে এরিয়া কি, গোলকের ক্ষেত্রে এরিয়া আমরা জানি, ধরলাম এখান থেকে এতটুকু হচ্ছে তার ব্যাসার্ধ, তাহলে গোলকের এরিয়া হবে 4πr²। ঠিক আছে, গোলকের এরিয়া হচ্ছে আমাদের 4πr²। সুন্দর মতো এখানে বসায় দেন Q/4πr²। এই যে আমার গোলকের চার্জ ঘনত্ব, বুঝতে পারছেন? ওকে, এইবার দেখেন এই পার্টে কি বলা হয়েছে, কনসেপ্ট তড়িৎ আবেশ। ওই যে বলছিলাম যে তড়িতাহিতকরণ যেটা হচ্ছে সেটা আরেকটা পার্ট আছে তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ কি জিনিস দেখেন, এখানে বলা হয়েছে একটি চার্জিত বস্তুকে একটি অচার্জিত বস্তুর নিকটে, এই দেখেন যে আমি যে এই বান্দারে ঘষা দিছি, এই ঘষা দেওয়ার পরে ফ্রিকশনের পরে আমি কি করছি ভাইয়া, আমি সুন্দর মতো এটা হচ্ছে অন্য একটা বস্তুর কাছাকাছি নিয়ে আসছি, আমি কিন্তু ওরে লাগাই নাই। আবার বলতেছি ওরে কিন্তু আমি টাচ করি না, ওর কাছাকাছি নিয়ে আসছি। কাছাকাছি আনার পরে ও যেহেতু টাচ করিনি বা লাগানে, ও কিন্তু আগে আনচার্জড অবস্থায় ছিল, ওর কোনো চার্জ ছিল না। কাছাকাছি আসার পরে দেখবেন হঠাৎ করে চার্জের উদ্ভব হয়েছে। অর্থাৎ এখানে আমি বলতে পারবো যে একটি চার্জিত বস্তুকে একটি অচার্জিত বস্তুর নিকটে এনে চার্জিত বস্তুর প্রভাবে, কার প্রভাবে, চার্জিত বস্তুর প্রভাবে অচার্জিত বস্তুর ক্ষণস্থায়ীভাবে চার্জিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলা হয়। যদি ফ্রিকশন হয়, যদি ঘষাঘষি করেন, তাহলে সেখানে হবে আমার তড়িতাহিতকরণ। আর যদি ঘষাঘষি করার পরে যে কোনো একটা বস্তুর আমার চার্জ তৈরি হয়েছে, এই চার্জটাকে অন্য একটা বস্তুর কাছাকাছি নিয়ে আসছেন, টাচ করেন নাই, এবং দেখবেন তাহলে ওই বস্তুটার কারণে, এই চার্জিত বস্তুর কারণে যে বস্তুটা কাছাকাছি নিয়ে আসছিলেন ও কি হয়ে গেছে, আমার চার্জিত হয়ে গেছে। কাছাকাছি বা টাচ না করার কারণে এই প্রসেসটা হচ্ছে আমাদের তড়িৎ আবেশ। আবেশী বা আবিষ্ট বস্তু, এটা মাথায় রাখবেন। যে সকল বস্তুর চার্জের প্রভাবে অন্য বস্তুটি চার্জিত হয় তাকে, যে বস্তু চার্জের প্রভাবে, আমি এটাকে কি করছিলাম, চার্জিত করছিলাম ঘষাঘষি করে, এইটার কাছে, এরপর এই চার্জিত বস্তুটাকে এটার কাছাকাছি নিয়ে আসছি, আমার এই যে চার্জিত বা ঘষাঘষির কারণে যে বস্তুটাকে আমি চার্জিত করছিলাম প্র্যাকটিক্যালি, এটাকে বলা হবে আমাদের আবেশী। এবং এই আবেশী বস্তুর কারণে আরেকটা আনচার্জ বস্তুর কাছাকাছি ওকে নিয়ে আসছিলাম, ও কি হয়ে গেছে, আবেশের কারণে সে সুন্দর মতো এখন চার্জিত হয়ে গেছে। এবার আমার হাতটাকে বলা হচ্ছে আবিষ্ট বস্তু। ঠিক আছে, কলমটা ছিল আবেশী, হাতটা হয়েছে আমার আবিষ্ট বস্তু। দেখেন যে বস্তুর চার্জের প্রভাবে ওরে আমি ফ্রিকশন দিয়ে ঘষাঘষি করছিলাম, অন্য বস্তু চার্জিত হচ্ছে, এটাকে বলা হবে আবেশী বস্তু। এবং যে বস্তুতে চার্জের জন্ম হয়েছে এটাকে বলা হবে আমাদের আবিষ্ট বস্তু। এইখানে কিন্তু আমাদের প্যাচ লাগে, ঠিক আছে, যেগুলো একটা মাথায় রাখবে। এদের চার্জকে যথাক্রমে আবেশী ও আবিষ্ট চার্জ বলা হয়। ঠিক আছে, এরপর ওই যে আমরা 9 10-এ পড়ছিলাম কি, আমরা H2SO4 আর ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, নিরোধক হিসেবে স্বর্ণপাত বিদ্যুৎক্ষরণ যন্ত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা অনেকটা এরকম ছিল, যদি আমি ভুল না হই, এই একটা ছিল আমার পাত, এখানে আমার একটা পাত ছিল, এখানে আমার আরেকটা পাত ছিল। ঠিক আছে, এই টোটালটা হচ্ছে আমার একটা বক্সের মধ্যে ছিল। ঠিক আছে, বক্সের মধ্যে ছিল, এরকম একটা ছিল। এখানে জানার জন্য কি কি পড়তে হবে, কি H2SO4 আর ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, নিরোধক কি হিসাবে ব্যবহার করতেছি আমি, নিরোধক হিসাবে স্বর্ণপাত, এই যে পরীক্ষণ, এই পরীক্ষণ আমি ইউজ করতেছি। এখানে বলা হয়েছে টিনের পাত স্বর্ণপাত বিদ্যুৎক্ষরণ যন্ত্রের সুবিধিদাতা বাড়ায়। ঠিক আছে, কে সুবিধিদাতা বাড়াবে, টিনের পাত বাড়াবে। এই পরীক্ষণে টিনের পাত আমার কি করতেছে, আমার এই সুবিধিদাতা, ঠিক আছে, আমার এই চার্জ হওয়ার প্রসেসটাকে সে ইনক্রিজ করে দিচ্ছে। ফ্যারাডের প্রজাপতি জাল পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করেন ফ্যারাডে প্রজাপতি জাল পরীক্ষার মাধ্যমে কি প্রমাণ করছে, চার্জ সর্বদা পরিবাহী পৃষ্ঠে অবস্থান করে। এই যে আমি বলছি চার্জটা পরিবাহী পৃষ্ঠে অবস্থান করে, এটা প্রজাপতি জাল দিয়ে তিনি কে প্রমাণ করছে, ফ্যারাডে সুন্দর মতো প্রমাণ করে দিছে। এটা কি, প্রজাপতি জাল পরীক্ষণের মাধ্যমে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন চলেন এবার আমরা কিছু এমসিকিউ সলিউশন করি, কোশ্চেনে চলে যাই। দেখেন 20-21 সালের দিকে এটা আমাদের আসছিল যে চার্জের এসআই একক কত। ঠিক আছে, বলেন তো এবার চার্জের এসআই একক কি, চার্জের এসআই একক হচ্ছে আমাদের
কুলম। ঠিক আছে, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম ভাইয়া, মাথায় রাখবেন, এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করতাম। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের কত আধান পরবর্তী, এটা 8-9 সালে আসছিল যে আধান সংক্রান্ত নিয়মের কোন তথ্যটি সঠিক নয়। এবার এটা বলেন তো যে ঘর্ষণের ফলে সৃষ্টি হয়। ঠিক আছে ভাইয়া, এটা তো আমাদের ঘর্ষণের ফলে সৃষ্টি হবে, এটা তো ভাইয়া ঠিক আছে। ইলেকট্রনের আধান কত 1.6 × 10⁻⁻19 কুলম। ঠিক আছে, ইলেকট্রনের ঘাটতি হচ্ছে ধনাত্মক চার্জ। ঠিক আছে, ইলেকট্রনের ঘাটতি মানে কি, ঘাটতি মানে হচ্ছে আমার ইলেকট্রন সংখ্যা বেশি, ইলেকট্রন সংখ্যা বেশি, প্রোটন সংখ্যা কম। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রনের ঘাটতি। ও সরি সরি উল্টা বলছি, ইলেকট্রনের ঘাটতি হচ্ছে ভাইয়া আমার প্রোটন সংখ্যা বেশি, ইলেকট্রন সংখ্যা কম। এটা যদি হয় তাহলে এটা কি হয়, আমাদের ধনাত্মক চার্জ, ইলেকট্রন সংখ্যা কম, প্রোটন সংখ্যা বেশি, তাহলে আমাদের এখানে হচ্ছে ধনাত্মক চার্জ। এটা ঠিক আছে। কিউ ইকুয়ালস টু +-NE, এটা কি ছিল ভাইয়া, আমাদের কোয়ান্টায়ন, চার্জের কোয়ান্টায়ন। ঠিক আছে, এরপরে কি আছে, ইলেকট্রনের আধান। ইলেকট্রনের আধান আমরা জানি 1.6 × 10⁻⁻19 কুলম। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি, কোথায় দেখছি বলেন তো ভাইয়া, আমরা কিন্তু এইটা, আমি যদি একটু দেখাই আপনাদের, ডাইরেক্ট কোথায় দেখছিলাম, এই তো কোয়ান্টায়নে দেখছিলাম আমরা, চার্জের কোয়ান্টায়ন। দেখেন চার্জের কোয়ান্টায়নে কি বলছিলাম, 1.6 × 10⁻⁻19 কুলম, যেটা হচ্ছে ইলেকট্রনের আধান। তার মানে আমার এখানে ইলেকট্রনের আধানও কি আছে ভাইয়া, আমার ইলেকট্রনের আধানও এখানে ঠিক আছে। তার মানে আমার কি ভাইয়া, চারটাই ঠিক আছে। তার মানে কি সঠিক উত্তর, মানে এখানে কোন উত্তরটা ভুল, ভুল উত্তর এখানে নেই, এখানে চারটে উত্তরই কি আছে ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, ওকে, কিন্তু এখানে একটু ভুল হয়েছে, এমন হইতে পারে যে আমাদের হচ্ছে এখানে একটু প্রিন্টিং মিস্টেক। ঠিক আছে, এর একটু চেঞ্জ হয়েছে, প্রিন্টিং মিস্টেকের কারণে হয়তো বা এটা হচ্ছে ওরা পরবর্তী স্লাইডে হচ্ছে বি দিয়ে দিছে। ঠিক আছে, এখানে হয়তো বা ধরে নেন এখানে হয়তো বা 1.7 × 10⁻⁻19 কুলম দেওয়া ছিল, এইটা হচ্ছে ভুল, কারণ আমার উত্তর হবে 1.6 বা 1.6 থেকে একটু ডিফারেন্ট ছিল, এই কারণে আমাকে বি অ্যান্সার দেওয়া আছে। বাট আমি এটা কেন দেখাইলাম, এটা আমি দেখাইলাম, আমি চাইলে এটা চেঞ্জ করতে পারতাম, কিন্তু দেখাইলাম যে এরকম কোশ্চেনও যদি বাই চান্স হয় তাহলে দেখেন আপনার চারটে উত্তরই ঠিক আছে। এইটা আমি জাস্ট বোঝানোর জন্য, কারণ আমরা এরকম পাইছি। চার্জের অবস্থান সবসময় বস্তুর কোথায় নির্ভর করে ভাইয়া, চার্জের অবস্থান সবসময় বাইরের পৃষ্ঠে থাকে। বস্তুর চার্জের অবস্থান আমরা দেখছি, ডাইরেক্ট বলে দিছি যে একদম আমি বক্সে কিন্তু করে দিছি আমি, তারপর হচ্ছে যে গলীয় চার্জের জন্য কিন্তু ডাইরেক্ট বলে দিছিলাম যে এটা হচ্ছে পৃষ্ঠে থাকে আমাদের। ওকে, এরপর হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র এখান থেকে এই বক্সগুলো আগে একটু পড়া ট্রাই করে। এখানে কি বলা হয়েছে, আবিষ্কারক, কে আবিষ্কার করছে, এটা হচ্ছে চার্লস অগাস্টিন ডি কুলম, মানে কুলম আবিষ্কার করছে। এবং কত সালে আবিষ্কার করছে ভাইয়া, 1787 সালে আবিষ্কার করছে, 1787 সালে। এটা একটু মনে রাখবেন, এই বান্দাটা একটু মনে রাখবেন, 1787 সালে। ওকে, বিপরীত বর্গীয় সূত্র, মূল নাম বিপরীত বর্গীয় সূত্র, এটা এত বেশি না। এখানে সূত্রটা কি বলার ছিল, সো আগে একটু কুলম্বের সূত্রটা দেখাই। কুলম্বের সূত্র কি ছিল, আমাদের কুলম্বের সূত্র ছিল F = G, এখানে কে ছিল, কে Q1 Q2/R², এইটাকে দিয়ে আমরা প্রকাশ করছিলাম। ঠিক আছে, এখানে কে কি বলতাম ভাইয়া, এখানে কে বলতাম হচ্ছে ভাইয়া কি, এখানে কে বলতাম ভাইয়া কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের মান কত, 9 × 10⁻9, এটা বলতাম। এখানে অ্যাকচুয়ালি আমরা মাথায় রাখবেন যে এই কনস্ট্যান্ট এবং ইকুয়াল সাইন যদি তুলে দিই, আবার বলতেছি কনস্ট্যান্ট আর ইকুয়াল সাইন যদি তুলে দেই, তাহলে এখানে কি থাকবে, F প্রপোর্শনাল Q1 Q2/R²। এখান থেকে আমরা কি ভাঙতে পারি, এখান থেকে আমরা ভাঙতে পারি যে F প্রপোর্শনাল Q1 Q2, এক নাম্বার। দুই নাম্বারটা হচ্ছিল কি, F প্রপোর্শনাল 1/R²। ঠিক আছে, তার মানে কুলম্বের সূত্র মিনিং করতেছে যে আপনার দুইটা চার্জ রয়েছে, এই দুইটা চার্জের গুণফল যত বেশি হবে, এই দুইটা চার্জের গুণফল যত বেশি হচ্ছে, ফোর্সের মানও আমার তত কি হবে ভাইয়া, বেশি হবে। আবার দুইটা চার্জের নির্দিষ্ট দূরত্ব ছিল, এই আরটা কিন্তু আমার নির্দিষ্ট দূরত্বটাকে রিপ্রেজেন্ট করতেছে। এই আর এর মান যত কম হবে, অর্থাৎ দূরত্বের বর্গ যত কম হবে, এফ এর মানও কি হবে, তত বেশি হবে। কারণ এটা ছিল আমাদের সমানুপাতিক সম্পর্ক, এটা ছিল ভাই আমাদের সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্ক আশা করি আমরা জানি, একটা বাড়লে আরেকটা বাড়বে। আর এইটা হচ্ছিল আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক
পাতিক সম্পর্ক, এবং এইভাবে বলা হয় বর্গের ব্যস্তানুপাতিক, কারণ এখানে আর স্কোয়ার আছে। বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক সম্পর্কে কি হয়, একটা বাড়লে আরেকটা কমবে, একটা কমবে আর আরেকটা বাড়বে, ঠিক আছে, উল্টা সম্পর্ক। সো এখানে দেখেন কি বলা হচ্ছে, কোনো একটি নির্দিষ্ট মাধ্যমের, এবং এই টোটাল সিনারিও কি হবে, একটা মাধ্যমের উপর কাজ করবে, ঠিক আছে। এই টোটাল সিনারিও ভাইয়া একটা নির্দিষ্ট মাধ্যমের উপর কাজ করতেছে। কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জ, এই যে আমি বলছিলাম যে কুলম্বের সূত্র থেকে যখন স্টার্ট করব তখন বলবো ভাইয়া আমি যেই চার্জটা নিয়ে কাজ করতেছি সেটা কি হিসাবে, বিন্দু চার্জ হিসাবে। এই দেখেন বিন্দু চার্জ, এর মধ্য দিয়ে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বলের মান, এই এফ এর মান, আমি যে দুটা চার্জ নিছি, এই Q1 চার্জ Q2 চার্জ নিছি, এইটা পজিটিভ হইতে পারে, এটা নেগেটিভ হইতে পারে, এটা নেগেটিভ হইতে পারে, এটা পজিটিভ হইতে পারে, এটা পজিটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, ঠিক আছে। এবার দেখেন পজিটিভ নেগেটিভ হইলে কি বিপরীত ধর্মী একজন আরেকজনকে আকর্ষণ করবে, নেগেটিভ পজিটিভ এটা হলে কি করবে, একজন আরেকজনকে আকর্ষণ করবে, পজিটিভ পজিটিভ এটা হলে কি হবে, একজন আরেকজনকে আকর্ষণ করবে, নেগেটিভ নেগেটিভ এটা হলে কি হবে, একজন আরেকজনকে এখানে পজিটিভ পজিটিভ বিকর্ষণ করতেছে, নেগেটিভ নেগেটিভও কি করতেছে ভাইয়া, সমধর্মী চার্জ বিকর্ষণ করতেছে। তার মানে আমরা এখান থেকে টোটাল সিনারিওতে দেখতেছি এটা আকর্ষিত হইতে পারে, বিকর্ষিত হইতে পারে। আচ্ছা, দুটি গুণফলের সমানুপাতিক, এই যে দুইটা গুণফলের সমানুপাতিক, চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দেখছেন আমার এই যে বর্গের ব্যস্তানুপাতিক, এবং এ বল চার্জ দুটি সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করতেছে। এখন এই সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করার মিনিং কি, ধরলাম আমার এখানে একটা Q1 চার্জ, এখানে একটা আমার Q1 চার্জ, এখানে ধরলাম আরেকটা হচ্ছিল আমার Q2 চার্জ, ঠিক আছে। এখন এটা প্লাস মাইনাস যাই ধরেন, আচ্ছা আমি এখানে প্লাস ধরে আপনাদের বুঝাচ্ছি, এটা আমি প্লাস ধরে বুঝাচ্ছি, এটাও প্লাস, এইটাও প্লাস। দেখেন তো এইটা 1 নাম্বার চার্জ, এইটা ধরলাম আমরা 2 নাম্বার চার্জ, এই 1 নাম্বার চার্জ এই 2 নাম্বার চার্জকের উপর বল দিচ্ছে, এন্ড কিভাবে বল দিবে দেখেন, এইটাও প্লাস এইটাও প্লাস, ওরে সুন্দর মতো এই দিক বরাবর একটা বল দিল, ঠিক আছে, এরকম এই যে এই দিক বরাবর বল দিল। আবার এই চার্জকেও বল দিবে, 2 নাম্বার চার্জ 1 নাম্বার চার্জের উপর বল দিচ্ছে, প্লাস প্লাস, তার মানে এই যে সংযোগ, এই সরলরেখা বরাবর সে কি করবে, এই যে এই বরাবর একটা বল দিল, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে ভাইয়া আপনি তো হচ্ছে এইভাবেও একটা ধাক্কা দিতে পারতেন, এইভাবেও ধাক্কা দিতে পারতেন, আপনি তো ভাইয়া এইভাবেও ধাক্কা দিতে পারতেন, আপনি তো ভাইয়া এইভাবেও ধাক্কা দিতে পারতেন, এগুলা কেন করলেন না? আপনি একদম স্ট্রেট লাইন বলা, অর্থাৎ এইটার সেন্টার পয়েন্ট যে সংযোগ সরলরেখা হয়েছে, এই সরলরেখার বরাবর কেন কাজ করাইলেন? কারণ হচ্ছে এইটা হচ্ছে আমার সেন্টার ফোর্স, এইটা ছিল আমার সেন্টার ফোর্স, এবং এই সেন্টার ফোর্স মাথায় রাখবেন যে আপনারা এই সেন্টার ফোর্স সবসময় দুইটা কেন্দ্রের মধ্যবর্তী বা সংযোগকারী যে সরলরেখা, এই সরলরেখার উপর কাজ করে, আদারওয়াইজ আর কোনো জায়গায় কাজ করতে পারে না। এই কারণে দেখেন সংযোজক সরলরেখা বরাবর কাজ করতেছে, এটাই আমি আপনাকে বোঝানোর ট্রাই করছি। এখান থেকে দেখেন বলে দিছে যে F প্রপোর্শনাল Q1 Q2 বাই R স্কোয়ার, একটু আগে দেখাইছি। এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। এই কে যদি ভাঙি, তাহলে কি আসবে, 1/4 পাই এপসাইলন নট, ঠিক আছে। দেখেন 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কোয়ার, এবং আপনি যদি 1/4 পাই এপসাইলন নট এটার মান বসান, দেখবেন 9 × 10⁹ আসছে, 9 × 10⁹ আসছে, ঠিক আছে। আর যদি স্পেসিফিকলি আপনি 1/4 পাই এপসাইলন নট 9 × 10⁹ না, এটাকে দিয়ে যদি কাজ করতে চান, তাহলে দেখেন এই এপসাইলনের মান একটা কিন্তু এখানে রয়ে গেছে, যে 8.5 × 10⁻⁻12, ঠিক আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইখানে এর মানটা যত না ইম্পর্টেন্ট, এই ক্ষেত্রে তার এককটা ভাইয়া অনেক বেশি ইম্পর্টেন্ট, এই এককটা আসলো কই থেকে? কথা হচ্ছে ভাইয়া এই এককটা আসলো কোথা থেকে, দেখেন F = 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এই এপসাইলন নটের এককটা বের করতে চাচ্ছি, এই বান্দাকে নিয়ে যাব এইখানে, এই বান্দাকে নিয়ে যাব এইখানে, তাহলে কি আসতেছে আমাদের, এপসাইলন নট 1/4 পাই F Q1 Q2 বাই R স্কোয়ার। এইবার দেখেন এই বান্দাগুলা এই 1 এই 4 এই পাই সব কনস্ট্যান্ট না, নিচে কি আছে, আমার ফোর্স আছে, তাহলে ফোর্সের একক কি বলেন, নিউটন,
ঠিক আছে, ফোর্সের একক হচ্ছে আমার নিউটন। আচ্ছা, এবার দেখে এখানে আছে Q1 Q2, ঠিক আছে, তার মানে কি চার্জ আছে না, Q1ও একটা চার্জ, Q2 একটা চার্জ, তারা পরস্পর কি আছে, গুণ অবস্থায় আছে, তার মানে কুলম্ব স্কোয়ার। আর নিচে কি আছে বলেন তো, আর স্কোয়ার, মানে ডিস্টেন্স, আর মানে ডিস্টেন্স, নিচে আছে কি আমাদের ডিস্টেন্স মানে মিটার স্কোয়ার। তাহলে দেখেন উপরে আছে কুলম্ব স্কোয়ার, নিচে আছে নিউটন, নিউটনটাকে উপরে নিয়ে আসি ইনভার্স নিউটন, আর মিটার স্কোয়ারটাকে উপরে নিয়ে আসি মিটার স্কোয়ার, ঠিক আছে। সো বুঝতে পারছি এখানে দেখেন কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, বুঝতে পারছি। আমি সুন্দর মতো এফটাকে এই পাশে নিয়ে আসছিলাম, এফটাকে এই পাশে নিচে নিয়ে গেছি, কারণ গুণে আছে ভাগে চলে গেছে, এটা ভাগে ছিল এই পাশে গিয়ে গুণে চলে গেছে, আমি জাস্ট এখানে মানগুলো বসাইছি। আচ্ছা, এর ভেক্টর রূপের কনসেপ্টটা হচ্ছে আপনার মনে করেন আমি যে দুইটা বস্তুকে নিয়েছিলাম, দুইটা চার্জ, ফার্স্ট চার্জ সেকেন্ড চার্জ, তাদের সরলরেখা বরাবর মধ্যবর্তী ডিস্টেন্স মনে করেন যদি আর ভেক্টর ধরি, তাহলে এখানে এফ এর মান আসবে, এফ ভেক্টর বলের মান আসবে আপনার, আর ভেক্টর যেদিকে কাজ করবে এই বলের মানও আমার সেম দিকে কাজ করবে, ঠিক আছে। দূরত্বের ভেক্টর যেদিকে কাজ করবে বলের ভেক্টর আমার সেম দিকে কাজ করতেছে, আশা করি ধরতে পারছেন। আচ্ছা, এখানে এই যে এফ বলটা পাইছি কুলম্বের সূত্রে, এটা কি হইতে পারে, বিকর্ষণধর্মী হইতে পারে। কিভাবে বিকর্ষণধর্মী আমরা বলছিলাম, বিকর্ষণধর্মী কার জন্য হয়, বিকর্ষণধর্মী কার জন্য হয়, যাদের চার্জের মান সেম, অর্থাৎ প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, এদের জন্য আমাদের বিকর্ষণধর্মী। আকর্ষণধর্মী কাদের জন্য হয়, যাদের চার্জের মান ডিফারেন্ট, প্লাস মাইনাস, এই কনসেপ্টের জন্য আমরা পাইতাম আমাদের আকর্ষণধর্মী। প্রযোজ্যতা অর্থাৎ কোন ফরম্যাটে আমার এই কুলম্বের সূত্রটা কাজ করতেছে, শুধুমাত্র বিন্দু চার্জের জন্য, একদম প্রথমেই বলছিলাম বিন্দু চার্জ ছাড়া এটা পসিবল না, ঠিক আছে। তারপরে বলা হয়েছিল যেসব চার্জযুক্ত বস্তুর আকৃতি মধ্যবর্তী দূরত্ব অপেক্ষায় অনেক ছোট তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে কি, বিন্দু চার্জ মানেই যে একদম ইলেকট্রনের মতো প্রোটনের মতো মাইক্রোস্কোপিক দিয়ে দেখতে হবে এরকম না। যাদের কি বলা হয়েছে দেখেন, যেসব বস্তুর আকৃতি, এদের আকৃতি মনে করেন এটার আকৃতি মধ্যবর্তী দূরত্ব অপেক্ষা অনেক বেশি। আপনি যদি এখানে হচ্ছে শাহবাগ থেকে গুলিস্তান এই ডিস্টেন্সের মধ্যে এই এতটুকু পাট্টারে বসান, ওরা তো দেখতে বিন্দুর মতোই লাগবে। কথাটা ধরতে পারছেন, শাহবাগ থেকে গুলিস্তান আপনি এই ডিস্টেন্সের মধ্যে যদি এই বস্তুটাকে রাখেন, এই বস্তুর আকৃতি কিন্তু ছোট না, কিন্তু ওই ডিস্টেন্সের সাপেক্ষে কি হয়ে গেছে, একদম বিন্দুর মতো হয়ে গেছে, এটাই বুঝাচ্ছে। তারপরে হচ্ছে স্থির চার্জ বা চার্জ বিন্যাসের জন্য প্রযোজ্য। তার মানে এটা চলো যে চার্জটা হচ্ছে রোটেট করতেছে, ক্লোজ লুপে চলতেছে, এই টাইপের জন্য কুলম্বের সূত্র আমি ইউজ করতে পারবো না, এটা বুঝতে পারছেন এখানে। সো চলেন, কুলম্বের সূত্র গেল। সীমাবদ্ধতা দেখলাম, সীমাবদ্ধতা হচ্ছে কাদের জন্য ইউজ করতে পারবো না, অনিয়মিত আকৃতির চার্জিত বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে। আপনি এমন একটা বস্তু নিলেন, মনে করেন এই যে এরকম একটা বস্তু নিলেন, এই বস্তুর টাইপ অনিয়মিত আকৃতি টাইপ চার্জের জন্য আমরা কি কুলম্বের সূত্র ইউজ করতে পারবো না। গতিশীল চার্জের ক্ষেত্রে ওই যে একটু আগেই বললাম যে আমার যদি একটা লুপের মধ্যে চার্জটা বারবার প্রদক্ষিণ করতে থাকে, ওই চার্জের জন্য আমরা কি এই কুলম্বের সূত্র ইউজ করতে পারবো না, অবশ্যই স্থির চার্জ হইতে হবে। বড় চার্জিত বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে, বড় চার্জিত বস্তু মানে কি, এখন আপনার এমন ডিস্টেন্স নিছেন যে ডিস্টেন্সের মধ্যে একটা বস্তুকে রাখলে বড় মনে হচ্ছে, বিন্দু চার্জ মনে হচ্ছে না, এইসব বড় বস্তুর ক্ষেত্রে। সদৃশ চার্জ, গোলাকার চার্জ বিন্যাসের ক্ষেত্রে। এখন গোলাকার চার্জ মানে কি, আপনি যে বস্তুগুলো কিন্তু আমরা গোল আকারে নিচ্ছি, কিন্তু প্রথম কথা এমন একটা গোল নিছি যেটা হচ্ছে আপনার সদৃশ চার্জ, মানে চার্জ ডিস্ট্রিবিউটেড করতে পারতেছি না, চার্জগুলো আমরা খুব সুন্দর মতো ডিস্ট্রিবিউটেড করতে পারতেছি না, এই টাইপ সিনারিওর ক্ষেত্রে সদৃশ চার্জ মানে একে তো ডিস্ট্রিবিউট করতে পারতেছি না, তারপর যদি ডিস্ট্রিবিউটও করি, বাই চান্স করতেও পারলাম, ওটা সেম প্যাটার্নের মনে হচ্ছে, মানে সদৃশ সব জায়গায় সেম মনে হচ্ছে, এই টাইপের জন্য আমরা ইউজ করতে পারবো না। আবদ্ধ চার্জের ক্ষেত্রে, ঠিক আছে, সদৃশ চার্জ আর আবদ্ধ চার্জ, এটা একটু মাথায় রাখবেন, এই দুইটা পয়েন্ট, ঠিক আছে। এটা এই দুইটা এমন একটা মানে থিম, এই থিম নিয়ে মনে করেন আপনার 30 থেকে 40 মিনিট ক্লাস টানা যাবে, এত মানে ডিস্ট্রিবিউটেড থিম বা এত বড় থিম। সো আমরা এই বড় থিমে যাচ্ছি না, আমরা জাস্ট একদম পয়েন্ট টু পয়েন্ট ফোকাস করতেছি। চার্জিত কণাসমূহের বেগ আলোর বেগের কাছাকাছি ছিল, এই বান্দা হইতেছে একদম, এই বান্দা আপনি এমন একটা চার্জিত বস্তু নিছেন ও আলোর বেগের কাছাকাছি, অর্থাৎ 3 × 10⁸ এইটার কাছাকাছি বেগে চলতেছে। একে তো হচ্ছে আপনি
ইলেকট্রনের ক্ষেত্রে চিন্তা করেও নির্দিষ্ট একটা বেগ আছে, কারণ সে যখন নিউক্লিয়াসের চারপাশে ঘুরে, নিউক্লিয়াসে যখন মনে করেন এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারপাশে যখন আমার ইলেকট্রনটা ঘুরবে, ওকে একটা নির্দিষ্ট বেগ নিয়ে ঘুরবে না ভাইয়া, ও বেগ নিয়ে ঘুরতেছে। এখন আপনার কুলম্বের সূত্রের জন্য আপনি এমন একটা চার্জকে স্থাপন করছেন যে চার্জের বেগ হচ্ছে আলোর বেগের কাছাকাছি, তাহলে এইটা আমার ব্যাখ্যা করা পসিবল হবে না। এবং তাদেরকে মধ্যকার তড়িৎ চুম্বকীয় মিথস্ক্রিয়ার ব্যাখ্যা, কারণ আলোর বেগের কাছাকাছি গেলে কিন্তু তাড়িত চুম্বকের একটা ব্যাখ্যা আপনাকে মাস দিতে হবে, তখন আপনার এখানে কনফ্লিক্ট লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা ছিল আমাদের সীমাবদ্ধতা। আচ্ছা, এবার এখানে হচ্ছে কুলম্বের সূত্রে যেসব ক্ষেত্রে প্রযোজ্য না, এখান থেকে আমরা ব্যাখ্যা করছি কিরকম। আপনি এই জিনিসটা হচ্ছে আমাদের পরবর্তী পরের স্লাইড, এখানে আমার শর্টকাট দেওয়া আছে, পরের স্লাইডে শর্টকাট দেওয়া আছে। আমি চাইছি একটুখানি আপনাদের বলে নিতে যে কোনটা কিভাবে কাজ করতেছে, তাহলে আপনাদের বুঝতে, কারণ মেডিকেল মেমোরাইজিং এটা আমরা সবাই জানি, কিন্তু আপনি যে মেমোরাইজিং করতেছেন, আলহামদুলিল্লাহ, আপনি যে মেমোরাইজিং করবেন, এই মেমোরাইজিং করার জন্য কি একটু যদি বুঝে করেন, আপনাকে যদি একটুখানি টোকা দিয়ে দিই বোঝার জন্য, তাহলে এটা মনে রাখতে ইজি হবে। এই কারণে আমি কাজ করতেছি। এখানে বলা হয়েছে অনি বাসা থেকে আলোর বেগে গতিশীল হইল। অনি বাসা থেকে, এইভাবে মনে রাখবেন, অনি বাসা থেকে আলোর বেগে গতিশীল হলো। ঠিক আছে, এখানে অনি বলতে বোঝাচ্ছিল অনিয়মিত আকৃতি। এ বাসা মানে বড়, পিন পয়েন্ট না, বিন্দু চার্জ না। সা কি সদৃশ, তারপরে বাসা থেকে আলো, আবদ্ধ চার্জ। ঠিক আছে, এখানে বেগে বলা হয়েছে আলোর বেগের কাছাকাছি, গতিশীল থেকে গতিশীল চার্জ। ঠিক আছে, আচ্ছা, এটা মাথায় রাখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। এবার আসেন, এখানে বলা হয়েছে দুটি চার্জের মধ্যকার আকর্ষণ ও বিকর্ষণ বলের মান তিনটি শর্তের উপর ডিপেন্ড করে। আমার চার্জ যে দুইটা আছে এখানে, এই দুটার যে আকর্ষণ বা বিকর্ষণ বল হচ্ছে, এটা কি কি শর্তের উপর ডিপেন্ড করতেছে? চার্জ দুটির পরিমাণ, বিন্দু চার্জ হইতে হবে, বলা ছিল আমাদের এখানে কি বিন্দু চার্জ হতে হবে। চার্জ দুটির মধ্যবর্তী ডিস্টেন্স, দূরত্ব কি পাইছিলাম? F প্রপোর্শনাল 1/r² পাইছিলাম। ঠিক আছে, তারপরে চার্জ দুটির মধ্যবর্তী মাধ্যম, আমি কোন মাধ্যমে কাজ করতেছি এটাও কিন্তু ভ্যারি করবে। কারণ কিভাবে ভ্যারি করতেছে আমি বলি। আমরা কি বসেছিলাম? 1/4πε0 Q1 Q2/r², এটা এফ এর মান না। এইখানে যে ভাইয়া এপসাইলন নট, এটা শূন্য মাধ্যম ভ্যাকুয়াম মাধ্যমের জন্য কাজ করাইছিলাম। যদি আমি এখানে বায়ু মাধ্যম নিতাম, এখানে যদি আমি পানি মাধ্যম নিতাম, তাহলে একরকম হইতো। আমি যদি ইবোনাইট মাধ্যমে নিতাম, এই এপসাইলনের মান চেঞ্জ হয়ে যেত। আমি যদি পানির মাধ্যমের কথা চিন্তা করতাম, পানি মাধ্যমের ক্ষেত্রে চিন্তা করতাম, তাহলে সূত্র আসতো F = 1/4πε Q1 Q2/r²। বুঝতে পারছেন? এইটা নিয়ে আমাদের পরবর্তী স্লাইডে বিস্তর আলোচনা আছে। আচ্ছা, বিস্তর না, যতটুকু দরকার ততটুকু আলোচনা আছে। এই এপসাইলন মানে কি? ঠিক আছে, এপসাইলন মনে রাখবেন। আবার প্রবেশ্যতার ভেদনযোগ্যতা, এটা মাথায় রাখেন। এই এপসাইলন নটকে আমরা ভেদন যোগ্যতা বলে থাকি। কেন বলে থাকি, কিভাবে বলে থাকি, এইটা আমরা দেখব। ঠিক আছে, এই যে চলে আসছে বলতে না বলতে ভেদন যোগ্যতা। মনে করেন আমি একটা সিস্টেম কল্পনা করলাম, একদম ডাইরেক্ট এবার আমি বুঝাই দিব। দেখেন, এবার আমি একটা সিস্টেম কল্পনা করলাম বা একটা ক্ষেত্র, এটা ধরলাম একটা ক্ষেত্র, হইতে পারে একটা তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, যে কোনো একটা ক্ষেত্র হইতে পারে। ঠিক আছে, এই ক্ষেত্রের মধ্য দিয়ে আমি যদি এটা ক্ষেত্রটাকে তড়িৎ ক্ষেত্র বলি, এটাকে আমরা তড়িৎ ক্ষেত্র হিসাবে বেশি প্রকাশ করি। এই একটা তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, এই ক্ষেত্রের মধ্য দিয়ে আমার যে তড়িৎ বলরেখা, ঠিক আছে, এই যে তড়িৎ বলরেখা, এই যে তড়িৎ বলরেখাগুলা, এই যে আমার তড়িৎ বলরেখা, এই তড়িৎ বলরেখা এই ক্ষেত্রের মধ্য দিয়ে পাস হইতে খুব বেশি পরিমাণে কষ্ট হচ্ছে। অর্থাৎ
এই তড়িৎ বলরেখা ক্ষেত্রের মধ্য দিয়ে খুব সহজে পাস হচ্ছে না, ক্ষেত্রের মধ্য দিয়ে এই তড়িৎ বলরেখাগুলো ক্ষেত্রের মধ্য দিয়ে খুব সহজে পাস হচ্ছে না, পাস হচ্ছে না। এই যে খুব সহজে পাস হচ্ছে না, এই সিনারিওটাকে আমরা বলি ভেদনযোগ্যতা। মনে রাখবেন, কোনো ক্ষেত্রের মধ্য দিয়ে যদি খুব কষ্টে পাস হয়, আমি আবার বলতেছি, কোনো ক্ষেত্রের মধ্য দিয়ে, তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে যদি খুব কষ্টে পাস হয়, তার ভেদনযোগ্যতা হবে বেশি। যত কষ্টে পাস হবে তার এই ভেদনযোগ্যতা হবে বেশি। বুঝতে পারছেন? যত কষ্টে পাস হচ্ছে তার ভেদনযোগ্যতা হচ্ছে বেশি, যদি ইজিলি পাস হয় তার ভেদনযোগ্যতা হবে কম। ওকে, আচ্ছা, একে এপসাইলন দিয়ে প্রকাশ করা হয় শূন্য মাধ্যমের জন্য। শূন্য মাধ্যমের জন্য, শূন্য মাধ্যমে আমরা ধরতাম এপসাইলন নট, শূন্য মাধ্যমে আমরা ধরতাম এপসাইলন নট। আর এখান থেকে হচ্ছে আমাদের যে কোনো মাধ্যম, পানি মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে আমরা এপসাইলন দিয়ে প্রকাশ করি। এবং এটার এসআই ইউনিটে আমরা কি পাইছিলাম? ওই যে 1/4 পাই এফ Q1 Q2 বাই আর স্কোয়ার, সুন্দর মতো পাইছিলাম আমরা এই যে সি স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা দিয়ে আমরা সুন্দর প্রকাশ করতে পারতেছি। এবং বলা হয়েছে কি 8.85 × 10⁻⁻12। ঠিক আছে, এটা হচ্ছে আমার মান, এটার মান 8.85 × 10⁻⁻12। এটা বৈশিষ্ট্য কি? শূন্য স্থানে তড়িৎ ভেদনযোগ্যতার তুলনায় যে কোনো মাধ্যমে ভেদনযোগ্যতা বেশি হবে। শূন্য মাধ্যমটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরি, শূন্য মাধ্যমটাকে ভাইয়া আমরা স্ট্যান্ডার্ড ধরি, এবং এই স্ট্যান্ডার্ড ধরে আমরা তুলনা করি, এবং তুলনা করতে দেখা যায় শূন্য মাধ্যম থেকে বাকি যে কোনো মাধ্যমে এই ভেদনযোগ্যতা সবসময় বেশি হয়। শূন্য মাধ্যম তো ভ্যাকিউম, ওকে আটকানোর মতো কেউ নাই, ও ইজিলি পাস হয়ে যাচ্ছে। সরি, শূন্য মাধ্যম হচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি ভ্যাকিউম, ওকে যতটুকু আটকানো যায়। অন্যান্য মাধ্যমে কি এত ভ্যাকিউম না, কণা আরও অনেক কাজ থাকে, ফ্রিকশন মিকশন আরও অনেক কিছু থাকে। শূন্য মাধ্যমের তুলনায় এত ইজিলি সে যেতে পারে না, এত ইজিলি সে মুভ করতে পারে না। আর আমরা কি জানি যে যত কষ্টে মুভ করবে, যত ইজিলি মুভ করতে পারবে না, তার মানটা বেশি হবে, মানটা বেশি। ঠিক আছে, আচ্ছা, কোনো পরিবাহী ধারকত্ব এবং ব্যাসার্ধের অনুপাতকে 4 দ্বারা ভাগ করলে বৈদ্যুতিক ভেদনযোগ্যতা পাওয়া যায়। তার মানে আমরা যেটু আগে বলছি তড়িৎ ক্ষেত্র, এই যে ক্ষেত্রের সাপেক্ষে যে ভেদনযোগ্যতা পাইছি, এটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক ভেদনযোগ্যতা। ঠিক আছে, আবেগিক ভেদনযোগ্যতা সব থেকে বেশি কার, এটা একটু মনে রাখবেন। প্লাস্টিকের, আমি আবার বলতেছি, আই রিপিট, প্লাস্টিকের ভেদনযোগ্যতা সব থেকে হয় বেশি। এই যে প্লাস্টিকের ভেদনযোগ্যতা বা আপেক্ষিক ভেদনযোগ্যতা যেটাই বলেন, হবে সব থেকে বেশি। এবং কেন এখানে আপেক্ষিক বলা হয়েছে বলেন তো? এখানে কেন ভাইয়া আমাদের আপেক্ষিক বলা ছিল? এখানে আপেক্ষিক বলার রিজনটাই হচ্ছে আমি এটাকে কার সাপেক্ষে, স্ট্যান্ডার্ড বা শূন্য মাধ্যমের সাপেক্ষে তুলনা করছি, শূন্য মাধ্যমের সাপেক্ষে, শূন্য মাধ্যমের সাপেক্ষে তুলনা করছিলাম। তুলনা করলে আমি এই প্লাস্টিকের মানটা পাইছিলাম। বুঝতে পারছেন? ওকে, চলেন ক্ষেত্রতত্ত্ব, ফিল্ড থিওরি। ফিল্ড থিওরি, এই ফিল্ড থিওরি কি জিনিস চলেন আমরা দেখি। এই প্রথমে ফিল্ড থিওরি কে আবিষ্কার করছেন? এটা ফ্যারাডে আবিষ্কার করছেন। কেননা এই ফিল্ড থিওরি সাপেক্ষে আমরা যে কুলম্বের সূত্র বলতেছি, কতক্ষণ পা বলবো, বিভব বলবো, সব কিন্তু একটা ক্ষেত্রের সাপেক্ষে বা ক্ষেত্রের মধ্যে কাজ করতেছে, এটা আমরা মিন করছি। তার মানে ক্ষেত্রকে ধরে আমরা সব কিছু কাজ করছি। এই যে ক্ষেত্রকে ধরে কাজ করতেছি, এখন এটাকে অ্যাকচুয়ালি ফিল্ড থিওরি বলা হয়। বুঝতে পারছেন? কোনো চার্জিত বস্তুর উপস্থিতিতে এর চারপাশে অঞ্চলটি বিশেষ ধর্ম লাভ করে। মনে করেন আমি একটা পজিটিভ কিউ চার্জ স্থাপন করলাম, আমি এখানে যদি একটা পজিটিভ কিউ চার্জ স্থাপন করি, এই পজিটিভ কিউ চার্জের মধ্যে এই যে শক্তিটা, এই শক্তি কি করবে, তার এই এতটুকু জায়গায় আবদ্ধ থাকবে না, সে তার চারপাশে পরিবেশে এটা একটা প্রভাব সে লক্ষ্য করাবে, একটা প্রভাব সেইভাবে বিস্তার করাবে। অর্থাৎ একটা এই প্লাস কিউ চার্জের যে প্রভাব একটা ক্ষেত্র মোতাবেক কাজ করবে, একটা সার্টেন এরিয়া জুড়ে কাজ করে। এই যে প্লাস কিউ চার্জ এই বোর্ডের এই পজিশনে বসার পরে তার চারপাশে যে একটা ক্ষেত্র তৈরি করে ফেলছে, এই ক্ষেত্রটাকে অ্যাকচুয়ালি ফিল্ড থিওরি সাপেক্ষে বর্ণনা করা হয়। ঠিক আছে, যার কারণে
ওই অঞ্চলে অন্য কোনো চার্জিত বস্তু আনলে তার তড়িৎ বল লাভ করে। এবং এই পয়েন্টে যে আমি প্লাস কিউ চার্জকে বসাইছি এবং ও যে একটা ক্ষেত্র তৈরি করছে, এই ক্ষেত্রের মধ্যে আপনি যদি কোনো টেস্ট চার্জকে নিয়ে আসেন, হয় সে আকর্ষিত হবে, নয় সে বিকর্ষিত হবে। আপনি যদি নিয়ে আসেন, হয় সে আকর্ষিত হবে, না হয় সে বিকর্ষিত হবে। এবং এখানে কি হচ্ছে, আমি যেহেতু পজিটিভ চার্জ স্থাপন করছি, তার মানে এই টোটাল এরিয়া জুড়ে আমার পজিটিভ চার্জের সব কিছু কাজ করবে। আমি যদি কিউ নট চার্জ বা টেস্ট চার্জকে আমি এখানে নিয়ে আসি, এটার মানও পজিটিভ, এই পজিটিভকে বিকর্ষণ করবে। এখন আমি যদি বলি যে এখানে একটা মাইনাস কিউ চার্জ স্থাপন করছি, তার মানে তার চারপাশে একটা মাইনাস কিউ চার্জের একটা কি মেকানিজম সেট করে ফেলবে এরিয়া জুড়ে। যদি আমি একটা কিউ নট চার্জকে ভিতরে ইনসার্ট করতাম, যেহেতু মাইনাস কিউ নট চার্জ বলছি, কিউ চার্জ বলছি, তাহলে মাইনাস, এটা সর্বদা প্লাস, তার মানে কি করতো, আমার আকর্ষণ করতো। তার মানে আমার যে চার্জ, নির্দিষ্ট চার্জ, এই চার্জের চারপাশে একটা এরিয়া কাজ করবে। এই এরিয়ার মধ্যে অন্য কোনো চার্জিত বস্তু আনলে হয় কি হবে, সে আকর্ষিত হচ্ছে, না হয় বিকশিত হচ্ছে। এই টোটাল প্রসেসটাকে বলা হয় ক্ষেত্রতত্ত্ব বা ফিল্ড থিওরি। ঠিক আছে, বিশেষ তত্ত্ব। দুটি চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব অসীম হলেই কেবল পারস্পরিক তড়িৎ বলের মান শূন্য হতে পারে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, কিভাবে শূন্য হয় দেখেন। এখানে মনে করেন আমরা জানি এফ ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এখানে কি বলা হয়েছে, এদের মধ্যবর্তী চার্জ দুটার মধ্যবর্তী দূরত্ব কি ধরলাম আমি, অসীম ধরলাম। তার মানে আরটা কি ছিল, দুটা চার্জের মধ্যবর্তী ডিস্টেন্স। এই মধ্যবর্তী ডিস্টেন্স আমি কি ধরছি ভাইয়া, অসীম ধরছি। যদি অসীম ধরি, কিউ ওয়ান কিউ টু বাই ইনফিনিটি, তার মানে 1/ইনফিনিটি মানে কি, এফ এর মান আমার এক্স্যাক্টলি কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, বস্তুর ওজন ও তড়িৎ বল সমান হলে বস্তু স্থির থাকবে। মনে করেন এখানে লিখি, মনে করেন একটা কিউ চার্জ, এই কিউ চার্জের একটা ভর আছে। এই ভরটা কোথায় কাজ করবে, ডাইরেক্ট নিচের দিকে কাজ করতেছে, ওজন। এবং এই কিউ চার্জের একটা বল, কুলম্বের ফোর্স দিলাম, তার ঠিক বিপরীতে কাজ করতেছে এফ। ঠিক আছে, সি কুলম্ব, এটা সেন্ট্রিপিটাল না, কুলম্ব ফোর্স। ঠিক আছে, এফ। এখানে যদি এই কুলম্ব ফোর্স আর ডাব্লিউ যদি সেম হয়, তাহলে এই কুলম্ব ফোর্সের কারণে আমরা ভাবতে পারি সে হয়তোবা ওই যার কারণে দিচ্ছে ওর হয়তোবা আপনার মুভমেন্ট করাবে। ঠিক আছে, কুলম্ব ফোর্সে কি হয়, একটা বস্তু আরেকটা বস্তু, ঠিক আছে, কখনো কখনো মুভমেন্ট করে, আবার নাও করে। ঠিক আছে, অনেক সময় করে না, অলমোস্ট টাইমই করে না, বাট মাঝে মাঝে করতে পারে সিনারিওতে। সো এখানে দেখা যাচ্ছে যে আপনার উপরে এফসি এর মান বেশি, মানে যা মানটা আছে এফসি এর নিচে ওজনের মানও আমার সেম আসতেছে। তার মানে এরকম যদি পজিশন হয় বিপরীত দিকে সমান, তাহলে সে কি থাকবে ভাইয়া, এখানে সে অ্যাকচুয়ালি স্ট্যাবল থাকবে। যখন স্ট্যাবল থাকতেছে তখন কি হচ্ছে ভাইয়া, এই যে স্থির, এক পাশে ওজন কাজ করতেছে, আরেক পাশে তড়িৎ বল কাজ করতেছে, একটার বিপরীত, এবং কি হচ্ছে, বিপরীত সাথে সমানও হচ্ছে। ঠিক এই মোমেন্টের জন্য আমার এটা কি থাকবে ভাইয়া, স্থির থাকবে। তার মানে শুধু সমান থাকলেই হবে না, এটা কি হইতে হবে ভাইয়া, সাথে বিপরীত হইতে হবে। সমান থাকলে হবে না, সাথে ভাইয়া বিপরীত হইতে হবে। বুঝতে পারছি? এইবার চলেন আমরা স্টার্ট করি। এখানে কি বলা হয়েছে, কুলম্বের সূত্র অনুসারে কোনটি সম্ভব নয়। তার মানে কুলম্বের সূত্র যে পড়ছি, শর্ত সীমাবদ্ধতা, এখান থেকে কোনটা সম্ভব হচ্ছে না। দুটি বিন্দু চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তার চার্জ দ্বয় গুণফলের সমানুপাতিক। হ্যাঁ, আমরা কি বলছি, এফ প্রপোর্শনাল কিউ ওয়ান কিউ টু, গুণফলের সমানুপাতিক। ঠিক আছে, এটা তো সম্ভব। সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে, হ্যাঁ, দুইটার সার্টেন পয়েন্ট এভাবে সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করতেছে, এটাও ঠিক আছে। মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, হ্যাঁ, এটাও তো পাইছি, এফ প্রপোর্শনাল 1/r², এটাও ঠিক। ভুল তাহলে কোনটা হচ্ছে, দেখেন, মধ্যবর্তী দূরত্বের বর্গের অর্ধেকের ব্যস্তানুপাতিক, এইটা কখনো পসিবল না। অর্ধেকের ব্যস্তানুপাতিক হওয়া কখনোই পসিবল না। তার মানে আমার উত্তর কোনটা হচ্ছে, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ডি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এখানে অ্যান্সার। দেখেন, ডি ছিল অ্যান্সার। সো চলে যাই। প্রবেশ্যতার একক কি, এটা অনেকবার বলছি, বারবার বলছি, সেটা হবে আমাদের কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার, এই নাম্বারটা। ঠিক আছে, ওকে। সো এইবার চলে যাই, চলেন।
সো দেখেন এখন আমরা যাচ্ছি আমাদের পরের কপিতে, এটা হচ্ছে তড়িৎ বল। আমরা তড়িৎ বলের ক্ষেত্রে যে কুলম্বের সূত্রটা দেখছি, কুলম্বের সূত্র দিয়ে কিন্তু ওয়ান কাইন্ড অফ তড়িৎ বলের অলমোস্ট কনসেপ্ট চলে গেছে, কিন্তু এটা আমি আরেকটু স্পেসিফিকলি দেখতে চাচ্ছি। আমরা জানি কি যে আমরা দেখছি ইকোয়াস টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা কুলম্বের সূত্র পাইছিলাম। তাহলে এই সূত্রটা ভাইয়া কোথা থেকে আসলো? এই সূত্রটা আসছিল অ্যাকচুয়ালি প্রাবল্য থেকে। এই সূত্রটা আসছে অ্যাকচুয়ালি আমাদের প্রাবল্য থেকে। প্রাবল্যের সূত্রটা কি ছিল ভাইয়া? প্রাবল্যের সূত্র ছিল ইকোয়াস টু কে কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে। এখন আপনি চিন্তা করেন, আমি হচ্ছে এই প্রাবল্যের সূত্রে এই কিউটাকে বলা হয় সোর্স চার্জ। সোর্স চার্জ অর্থাৎ আমার যে ক্ষেত্রটা তৈরি হয়েছে, এই ক্ষেত্রটা কোন চার্জের কারণে তৈরি হয়েছে। সো আমি এখানে ধরে নিলাম আমার এই ক্ষেত্রটা তৈরি হয়েছে Q1 চার্জের জন্য, Q1 চার্জের জন্য, ঠিক আছে। আর আমি যে টেস্ট চার্জটা করছিলাম ওটাকে ধরলাম Q2 চার্জ, ঠিক আছে। টেস্ট যে চার্জটাকে বসাইছিলাম, তাহলে এখান থেকে আমরা প্রাবল্য কী পাইছিলাম? ইকোয়াস টু F বাই Q2। আমরা আরও দেখব, ঠিক আছে। এখন আমি কি করতেছি, এখন আমি মনে করেন নিচে একটা Q2 বসাইলাম, নিচে একটা Q2 বসালাম, উপরে একটা Q2 বসাইলাম। তাহলে আপনি চিন্তা করেন এখান থেকে কি আসবে, দেখেন তো এই এতটুকু পার্ট কে Q1 Q2 বাই আর স্কোয়ার, এটাকে আমরা F বলতে পারবো, ঠিক আছে। আর নিচে কি ছিল আমাদের? Q2 বা Q। এই ই এর সাথে এটা যদি পক্ষান্তর করি তাহলে কি আসবে? F ইকুয়ালস টু ই Q2। তার মানে এখান থেকে আমরা আরেকটু মডিফাই করে পাইছি যে F ইকুয়ালস টু ই কিউ। এই যে বুঝতে পারছেন, তার মানে এই টোটাল কনসেপ্টটা আমার চলে আসছে কোথা থেকে? প্রাবল্য থেকে। এবং আগের মতোই এর এককটা হচ্ছিল নিউটন, ঠিক আছে। তারপরে ধনাত্মক আধান প্রাবল্যের অভিমুখে কাজ করে। আমার প্রাবল্য যেদিকে কাজ করতেছিল, প্রাবল্য যেদিকে কাজ করতেছিল, আমার ধনাত্মক আধানটাও, আধানের কারণে যে বলটা সেই দিকে কাজ করতেছে, ঠিক আছে। এবং ঋণাত্মক আধান কি? প্রাবল্যের বিপরীত দিকে কাজ করতেছে। অর্থাৎ প্রাবল্য বাই চান্স যদি এই দিকে কাজ করে, প্রাবল্য ভেক্টর তার ঠিক বিপরীত দিকে আমার এই হচ্ছে ঋণাত্মক আধানের পার্টটা কাজ করবে। তারপর স্থির তড়িৎ বলের বৈশিষ্ট্য, এই যে স্থির তড়িৎ বল, এটার বৈশিষ্ট্য কি কি আছে? এখানে বলা হয়েছে দুটি আধানের মধ্যে ক্রিয়ারত স্থির বল অন্য কোনো আধানের উপর উপস্থিতির উপর নির্ভর করে না। অর্থাৎ দুটি আধানের মধ্যে যে স্থির বলটা কাজ করতেছে, এইটা কোনো একটা আধানের জন্য বা উপস্থিতির কারণে কাজ করবে না, এটা মোটামুটি একটা স্বতন্ত্রভাবে কাজ করতেছে। স্থির তড়িৎ বল সংরক্ষণশীল বল, এটা কি প্রকার? একটা সংরক্ষণশীল বল। এটা একটু আপনারা মাইন্ডে রাখবেন প্লিজ, এটা মাইন্ডে রাখবেন, এইটা ইম্পর্টেন্ট একটা টাইপ, ঠিক আছে। এবং তত্ত্বীয়ভাবে স্থির বলের সীমা অসীম। এবং স্থির বলের সীমা কতটুকু হয়? আপনি চিন্তা করেন, আপনি যে ক্ষেত্রটাকে নিয়ে কাজ করতেছেন, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র, আপনি যেই ক্ষেত্রেরই কথা বলেন, এই ক্ষেত্রকে আপনি কখনো বলতে পারবেন যে এটা সীমা আপনার শেষ হবে? আপনাকে ধরাই হয় অসীমে গিয়ে আমরা টেন্স টু জিরো, মানে জিরোর কাছাকাছি মান তার পেতে পারি। তার মানে এই ক্ষেত্রের মধ্যে যে বলটা কাজ করবে, আমরা ধরে নিতে পারবো যে ইনফিনিটিতে গিয়ে কোনো একটা পজিশনে টেন্স টু জিরো, অর্থাৎ জিরোর কাছাকাছি হইতে পারে বল। এটা এখানেই বলা হয়েছে যে এই তড়িৎ বলের সীমা কি হবে? অসীম। অসীমে গিয়ে আমরা হয়তোবা টেন্স টু জিরো পাইতেও পারি। ওকে, এইবার চলেন আমরা পরের পার্টে চলে যাই। এই তড়িৎ বলের সাদৃশ্য কি কি কাজ করে এটা আমরা দেখব, ঠিক আছে। এখানে বলা আছে দেখেন যে বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক, এটাই বলছিলাম F প্রপোর্শনাল 1/r², এটাই বলা হয়েছে। এটা কি একটা সংরক্ষণশীল বল? একটু আগে বললাম ইম্পর্টেন্ট পার্ট। শূন্য স্থানে কাজ করে, শূন্য স্থানে কাজ করতে পারে, ঠিক আছে। এবং আমি কি বলছিলাম যে এই যে সংযোজক সরলরেখা বরাবর কাজ করতেছে, এটা কি সেন্ট্রাল ফোর্সের কারণে, ঠিক আছে। এটা সেন্ট্রাল ফোর্সের কারণে কাজ করতেছে। এই বল বস্তুদ্বয়ের কেন্দ্রবিন্দু দুটি সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে, এই যে একটু আগে যেটা বলছিলাম। এখন বৈসাদৃশ্য কি আছে? স্থির তড়িৎ বল অনেক বেশি শক্তিশালী। স্থির তড়িৎ বল ভাইয়া অনেক বেশি শক্তিশালী। আকর্ষণধর্মী বা বিকর্ষণধর্মী দুইটাই হইতে পারে। সংশ্লিষ্ট মাধ্যমের উপর নির্ভর করে, ওই যে এপসাইলন নট কে বা এপসাইলন, এটা মাধ্যমের উপর ডিপেন্ড করতেছে ভেদনযোগ্যতা। এবং আকর্ষণ হিসাবে আকর্ষণ বল, তড়িৎ বল এখানে কি মহাকর্ষ বলের ক্ষেত্রে তুলনা করাইছি। মহাকর্ষ বলের ক্ষেত্রে কি? মহাকর্ষ বল দুর্বল বল, ঠিক আছে, সবসময় আকর্ষণধর্মী হয়। মহাকর্ষ বলে কি হয়? দুইটা বস্তু আকর্ষণকে নিয়ে আমরা ডিল করি, আমাদের কিন্তু বিকর্ষণ বলে এখানে কিছু থাকে না। সংশ্লিষ্ট মাধ্যমের উপর নির্ভর করে না, মহাকর্ষ বল সবসময় মাধ্যমের উপর ডিপেন্ডই করে না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। ওকে,
এবার দেখেন আমাদের তড়িৎ বলের আরও কিছু কনসেপ্ট দেওয়া আছে এখানে। আবিষ্কার করছে কে? মাইকেল ফ্যারাডে। কারণ ওই কুলম্বের সূত্র সব কিছু চার্জ রিলেটেড সবে মাইকেল ফ্যারাডে আবিষ্কার করছেন, এটা তিনি আবিষ্কার করছিলেন। তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে। আচ্ছা, আমি যদি একটা ক্ষেত্র, একটা মুক্ত চার্জ বা মুক্ত আধান আমি স্থাপন করলাম, এর চারপাশে কী হবে? একটা এরিয়া তৈরি হবে, ওটাই তো আমাদের ক্ষেত্র বলা হইতো। তাহলে এটা কি? খোলা বক্ররেখা। ঠিক আছে, এটা খোলা বক্ররেখা হবে, এটা একটু মাথায় রাখবেন। একই পরিবাহীতে কোনো তড়িৎ বলরেখা শুরু ও শেষ হয় না। মনে করেন আমরা কি বলছিলাম যে তড়িৎ বলরেখা, যেটা তড়িৎ বলরেখা মাথায় রাখবেন, তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা স্টার্টিং হবে প্লাস থেকে, এন্ডিং হবে মাইনাসের থেকে। ঠিক আছে, এই স্টার্টিং, এইটা এন্ডিং, এইভাবে করে যাবে তড়িৎ বলরেখা। বুঝতে পারছেন? এই যে এইভাবে করে যাচ্ছে তড়িৎ বলরেখা। যখন এইভাবে করে যাচ্ছে তড়িৎ বলরেখা, এটা তো দুইটা চার্জের মধ্যে হচ্ছে। এটা কিন্তু ভাইয়া দুইটা চার্জের মধ্যে হচ্ছে, এটা কিন্তু একটা চার্জের মধ্যে, মনে করেন প্লাস চার্জ। এই একটা চার্জের মধ্যে এরকম তড়িৎ বলরেখা পাওয়া কখনোই পসিবল না, এই টাইপ বলরেখা পাওয়া পসিবল না। ঠিক আছে, পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকে না। দেখেন আমরা পরিবাহীর অভ্যন্তরে এই চার্জের মধ্যে কোনো বলরেখা পাইছিলাম? চার্জের মধ্যে কিন্তু কোনো বলরেখা ছিল না। ঠিক আছে, পরস্পরের উপর আড়াআড়িভাবে চাপ দেয় বলে দুটি বলরেখার মধ্যে বিকর্ষণ ঘটে। ঠিক আছে, মনে করেন আমার এই বলরেখা, আপনি একটু চিন্তা করেন, এই বলরেখাটা একটু কার্ভ হইছে, এই বলরেখাটা স্ট্রেট গেছে, এটা কি হয়েছে? একটা আরেকটাকে বিকর্ষণ করছে বিধায় একটা একটাকে চাপ দিছে, চাপ দিয়ে এই কার্ভটা আমি তখন পাইছি, এই যে কার্ভ, তখন আমি এই কার্ভটাকে পাইছিলাম। ঠিক আছে, তারপরে স্থিতিস্থাপক, এটা হচ্ছে স্থিতিস্থাপক বস্তুর মধ্যে দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়। ওকে, দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না, একটা আরেকটাকে কখনো ছেদ করে চলে যাবে না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, কখনো ছেদ করবে না। ধনাত্মকভাবে আহিত বস্তু পৃষ্ঠ থেকে লম্বভাবে বের হবে, এই যে লম্বভাবে বের হচ্ছে। ঠিক আছে, ঋণাত্মক আহিত পৃষ্ঠে লম্বভাবে প্রবেশ করবে। এখন আমি যদি আমি মনে করেন একটা প্লাস চার্জকে যদি স্থাপন করি, এই চারপাশে তড়িৎ বলরেখা এইভাবে কাজ করবে, এই চারপাশে তড়িৎ বলরেখা আমার এইভাবে করে বের হচ্ছে আউটওয়ার্ড, স্ট্রেট বরাবর আমার আউটওয়ার্ড কাজ করতেছে। আমি যদি ঋণাত্মকের ক্ষেত্রে চিন্তা করি, ঋণাত্মকের ক্ষেত্রে এই স্ট্রেট বরাবর আমার ইনওয়ার্ড কাজ করতেছে, এই স্ট্রেট বরাবর আমার এইভাবে ইনওয়ার্ড কাজ করতেছে, এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, তড়িৎ বলরেখা চার্জ পরিবাহীর পৃষ্ঠের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করি। দেখেন তো 90 ডিগ্রি কোণে অবস্থান করতেছে না? এই চার্জ পৃষ্ঠ যদি আমি এটার কথা চিন্তা করি, আমি যদি একদম ক্ষুদ্র চার্জ পৃষ্ঠ ধরি, ক্ষুদ্র, এই যে এটার সাথে দেখেন 90 ডিগ্রি, আমি যদি ক্ষুদ্র ধরি এটার সাথে 90 ডিগ্রি, আমি যদি ক্ষুদ্র ধরি এটার সাথে 90 ডিগ্রি। বুঝতে পারছেন? এভাবে করে 90 ডিগ্রি অবস্থান করতেছে। যেখানে বলরেখার ঘনত্ব বেশি সেখানে তড়িৎ প্রাবল্যের ধর্ম বেশি। মানে এখন যদি মনে করেন এইটা একটা তড়িৎ বলরেখা, আরেকটা বলরেখার কথা চিন্তা করলাম, এরকমভাবে দেখেন তো এটা কি? এই তড়িৎ বলরেখা থেকে এটা ঘন মনে হচ্ছে না ভাইয়া? দেখেন তো এটা কি একটু ঘন মনে হচ্ছে না? দেখেন তো এটা কি একটু ঘন মনে হচ্ছে না? যদি এরকম ঘন থাকে তাহলে বলতে হবে যে এখানে তড়িৎ প্রাবল্য কি আছে ভাইয়া? এখানে তড়িৎ প্রাবল্য ভাইয়া বেশি আছে, এটা একটু মাথায় রাখবেন। এখানে তড়িৎ প্রাবল্য ভাইয়া বেশি আছে। তড়িৎ বলরেখা চৌম্বক বলরেখার ধর্ম একই, শুধু 1 নাম্বার ধর্ম খোলা বক্ররেখার পরিবর্তে বন্ধ বক্ররেখা হবে। যদি আমি তড়িৎ বলরেখার ক্ষেত্রে এইগুলো চিন্তা করছিলাম, এখন যদি আমি চৌম্বক বলরেখার ক্ষেত্রে চিন্তা করতাম, জাস্ট এখানে খোলা জায়গায় বন্ধ বা বদ্ধ বক্ররেখা। ঠিক আছে, বদ্ধ বলরেখা তৈরি হবে, এটা জাস্ট আপনাকে মিনিং করবে, ইনডিউসড যেটা পার্টটা আমরা। ওকে, এবার ধরেন আমরা এখানে চিন্তা করি, এখানে কি বলা হয়েছে? কোনটি তড়িৎ বলরেখার ধর্ম নয়? এবার বলেন তো তড়িৎ বলরেখার ধর্ম নয় কোনটি? দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না, এটা তো তড়িৎ বলরেখার ধর্ম, কখনোই ছেদ করবে না। তড়িৎ বলরেখা খোলা বক্রকার, 100% 1 নাম্বার দেখছি খোলা বক্রকার। বলরেখা ধনাত্মক পরিবাহকে পৃষ্ঠের সাথে লম্বভাবে অবস্থান করবে, 90 ডিগ্রিতে যে অবস্থান করে এটাও আমরা দেখছি। তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে বের হয়ে ঋণাত্মক আধানে শেষ হচ্ছে। ঠিক আছে, তার মানে এখান থেকে কি বলা হয়েছে? যে ধনাত্মক পরিবেশের সাথে লম্বভাবে প্রবেশ, দুঃখিত, লম্বভাবে এখানে কি করতেছে ভাইয়া? প্রবেশ করতেছে, বাট আপনার অ্যাকচুয়ালি কি হইতো? নির্গত হইতো না, আউটওয়ার্ড নির্গত হইতো না। তার মানে প্রবেশ করা মানে এটা ভুল,
এইটা বলরেখার না, যদি নির্গত হইতো বাইরের দিকে এইভাবে নির্গত হইতো, এইভাবে যদি সাইন থাকতো তাহলে হইতো, কিন্তু প্রবেশ করে কি অ্যাকচুয়ালি ঋণাত্মক বলরেখার জন্য প্রবেশ করতো, আর এটাও ঠিক আছে। তার মানে আমার উত্তর হবে সি। এইবার চলেন আমরা কাজ করতেছি তড়িৎ প্রাবল্যকে নিয়ে। তড়িৎ প্রাবল্যের পার্টটা কি আমি একটুখানি আলাদাভাবে আপনাকে বুঝাই আগে। তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে মনে করেন আমি একটা প্লাস কিউ চার্জ স্থাপন করলাম, একটা প্লাস কিউ চার্জ স্থাপন করলাম, যদি কোনো একটা পজিশনে আমি প্লাস কিউ চার্জ স্থাপন করি, এই চারপাশে কি একটা এরিয়া তৈরি হবে না ভাইয়া? এই চারপাশে কি হচ্ছে দেখেন তো, একটা এরিয়া তৈরি হয়ে গেছে না? এই চারপাশে দেখেন খুব সুন্দর মতো এই চারপাশে আমার একটা এরিয়া তৈরি হয়ে গেছে। এই এরিয়ার মধ্যে এবার আমি কি করতেছি, এর এরিয়ার মধ্যে আমি অসীম থেকে ইনফিনিটি থেকে একটা টেস্ট চার্জ কিউ নট ছিল আমাদের একটা টেস্ট চার্জ, এই টেস্ট চার্জকে আমি নিয়ে আসলাম ভিতরে। কিউ নট ছিল একটা টেস্ট চার্জ, এই টেস্ট চার্জকে নিয়ে আসলাম। এখন এই যে আমার ক্ষেত্রটা তৈরি হয়েছে, এই ক্ষেত্রের অ্যাকচুয়াল পার্টটাকে প্লাস কিউ চার্জ, এই প্লাস কিউ চার্জ এই টেস্ট চার্জ যেটাকে সবসময় পজিটিভ ধরি, আমাকে কি বলা হবে, এইটা একটা আরেকটাকে কি করবে ভাইয়া, বিকর্ষণ করবে। অর্থাৎ এটা পজিটিভ, এটা পজিটিভ, এটাকে মনে করেন এই দিক বরাবর আমার বিকর্ষণ করলো। যখন বিকর্ষণ করবে এখানে বলা হচ্ছে একটা নির্দিষ্ট বলে বিকর্ষণ করতেছে, একটা নির্দিষ্ট বলে বিকর্ষণ করতেছে। এখানে আমার প্রাবল্যের মান আসবে E ইকুয়ালস টু এফ বাই কিউ নট। এই কিউ নট চার্জ কতটুকু বলে বিকর্ষিত হচ্ছে, এখানে বিকর্ষণের কনসেপ্ট, আকর্ষিত হইতে পারে, কতটুকু বিকর্ষিত বা আকর্ষিত হচ্ছে এটার অনুপাতকে বলা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য। তাহলে এখানে এফ এর মান আমরা কি জানি, এফ এর মান জানি আমরা যে কে কিউ কিউ নট বাই আর স্কোয়ার নিচে কিউ নট। দেখেন তো একটা চার্জ কিউ আর একটা চার্জ হচ্ছে কিউ নট, এটাকে আমি এভাবে বলতে পারি, দেখেন এখানে এভাবে বললাম যে এফ কে কিউ কিউ নট বাই আর স্কোয়ার, নিচে থাকবে আমাদের কিউ নট, ঠিক আছে? এই কিউ নট কাটাকাটি, তাহলে কি থাকতেছে কে কিউ বাই আর স্কোয়ার। দেখেন তো এই কিউটা কি, একটু আগে বলছিলাম এই কিউটাকে বলা হয় সোর্স চার্জ, অর্থাৎ যেই চার্জের কারণে আমার এরিয়া তৈরি হয়েছিল, যেই চার্জের কারণে ভাইয়া আমার এরিয়া তৈরি হয়েছিল, এটা হচ্ছে সোর্স চার্জ, এই যে কিউ, ঠিক আছে? এখান থেকে আবার একটা পাইছিলাম যে এখানে কাটাকাটি করলে আসে কি, যে ই আমাদের পাইতাম যে এফ ইকুয়ালস টু ই ইন্টু কিউ, এইটাও পাইতাম কিন্তু একটু আগে আমরা দেখছি। ওকে, সো এখান থেকে দেখেন এখানে কি বলা হয়েছে, কোন একটি চার্জিত বস্তু চারদিকে যে এরিয়া, এই যে এরিয়া যে অঞ্চলব্যাপী তার প্রভাব বিস্তার করবে তাকে ওই চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্র বলা হবে। ওই যে এরিয়া, ওই এরিয়াটাকে এখানে মিন করা হয়েছে, ঠিক আছে? একক, এটাকে কি বলা হয়েছে, নিউটন পার কুলম, বা অনেকে বলে ভোল্ট পার মিটার, এটাও কিন্তু আবার ইম্পর্টেন্ট, অনেকে বলে ভোল্ট পার মিটার, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্রে বিস্তৃত বস্তুর চার্জের উপর নির্ভর করে, তড়িৎ ক্ষেত্রে বিস্তৃত বস্তু চার্জের উপর নির্ভর করতেছে। তার মানে আমার যে এরিয়াটা তৈরি হচ্ছে, এই যে এরিয়াটা তৈরি হবে, এটা কার কারণে তৈরি হবে, চার্জের কারণে তৈরি হচ্ছে। চার্জ যদি না থাকে তাহলে আমার এরিয়া কিভাবে তৈরি হবে, এটাই বলতেছে। তড়িৎ ক্ষেত্র একটি ভেক্টর ক্ষেত্র, এটা একটু মাথায় রাখবেন। তড়িৎ ক্ষেত্র কি একটা ভাইয়া, ভেক্টর ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের দিক হলো পরক ধনাত্মক, পরক ধনাত্মক চার্জ যেদিকে বল অনুভব করে। আচ্ছা আমি একটু লিখে দিই এখানে, এটা হচ্ছে আমাদের ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ। আর এই পরক চার্জটা ছিল কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টেস্ট চার্জ। এই টেস্ট চার্জ যেটাকে আমরা ধনাত্মক হিসেবে কাউন্ট করতাম, সেটা কোন দিকে কাজ করতেছে, যেদিকে বল কাজ করতেছে। আপনি চিন্তা করেন আমার বল এইদিকে কাজ করতেছিল না, বল আমার এইদিকে কাজ করতেছিল, তাহলে টেস্ট চার্জের দিকও আমার ওই দিকে হবে। আপনি হয়তো বা ভিতরের দিকে আনতে যাচ্ছেন বা ভিতরে যে কোনো একটা পয়েন্টে ইনপুট করছেন, ঠিক আছে? তার মানে এফ এর মান যেদিকে কাজ করবে আমার টেস্ট চার্জের পার্টটাও আমার সেই দিকে কাজ করবে। আহিত বস্তু তড়িৎ ক্ষেত্র অসীম, ঠিক আছে? ওই যে একটু আগে বলছি এটা এরিয়া অসীম হবে, কিন্তু বাস্তবে নির্দিষ্ট সীমা পর্যন্ত আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে। ওকে, সুষম তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে এটা মান কি হবে, সমান মান ও দিক কি হচ্ছে ভাইয়া, সমান হচ্ছে। অনুকূল
তড়িৎ ক্ষেত্র। ধনাত্মক চার্জ প্রাবল্যের অভিমুখে এবং ঋণাত্মক চার্জ প্রাবল্যের বিপরীতে গমনের সময় অনুকূল তড়িৎ ক্ষেত্রের সম্মুখীন হবে। আচ্ছা, আমরা যখন ধনাত্মক চার্জ একটু আগে বলে আসছি, ধনাত্মক চার্জের ক্ষেত্রে আমাদের কি হয়, প্রাবল্যের দিকে কাজ করে, ঋণাত্মক চার্জের ক্ষেত্রে প্রাবল্যের বিপরীত দিকে কাজ করে, এবং এই মোমেন্টে আমাদের এই অনুকূল তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে, প্রতিকূল তড়িৎ ক্ষেত্র ধনাত্মক চার্জের প্রাবল্যের বিপরীতে। আমরা কি জানতাম, এইটা মাথায় রাখবেন যে অনুকূল প্রতিকূল হবে একটা আরেকটার উল্টা, একটার আরেকটার ভাইয়া জাস্ট উল্টা। অনুকূল প্রতিক্ষেত্র কি ছিল, ধনাত্মক চার্জ মানে প্রাবল্যের দিকে, ঋণাত্মক চার্জ মানে প্রাবল্যের বিপরীতে। এখন তার উল্টা হচ্ছে, ধনাত্মক চার্জ প্রাবল্যের বিপরীতে, ঋণাত্মক চার্জ প্রাবল্যের দিকে বা অভিমুখে। এরকম হলে আমাদের প্রতিকূল ক্ষেত্র তৈরি হচ্ছে। ওকে, এবার দেখেন আমার আরো কিছু সংজ্ঞা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের। ওকে, তড়িৎ প্রাবল্যের সংজ্ঞাটা কি এখানে কি দেওয়া আছে দেখেন, কোন বিন্দুতে একক ধনাত্মক চার্জের উপর ক্রিয়াশীল বলকে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য বলা হয়। একটু আগে বলছি যে E ইকুয়ালস টু এফ বাই কিউ নট, এফ বাই কিউ বা কিউ নট, এইটা হচ্ছে একক চার্জ হিসাবে। একক চার্জের জন্য যতটুকু বল আমার কাজ করতেছে, একক চার্জের জন্য যতটুকু বল কাজ করতেছে সেটাকে বলা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য। এটাকে ই ভেক্টর দিয়ে প্রকাশ করে, ভেক্টর সাইন, এবং এটা যেহেতু ভেক্টর রাশি, ধনাত্মক পরক চার্জের উপর ক্রিয়া বলের, এখানে অ্যাকচুয়ালি আমরা টেস্ট চার্জ, এই টোটাল কনসেপ্টটা আমরা কার সাপেক্ষে করছি ভাইয়া, টেস্ট চার্জের সাপেক্ষে করছি, যেটা সবসময় পজিটিভ হচ্ছে, এটাই বলা হয়েছে। ঋণাত্মক চার্জের ক্ষেত্রে প্রাবল্যের মান যেদিকে হচ্ছে, ফোর্সের মান কি হবে, তার বিপরীতমুখী হবে। এটা একটু আগে বলছি, একক নিউটন পার কুলম হইতে পারে, ভোল্ট পার মিটার হইতে পারে। বিন্দু চার্জের জন্য, এই যে বিন্দু চার্জের জন্য দেখেন তো, এটা পাইছিলাম না, দেখেন তো বিন্দু চার্জের জন্য আগে বলা হয়েছে। এবং আধান ঘনত্ব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক কি মাথায় রাখবেন, এই যে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসটা ভাইয়া আমাদের অনেক ইম্পর্টেন্ট। একটু আগে দেখা গেছে যে ই ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন, এটা একটু মাথায় রাখবেন। তড়িৎ প্রাবল্যের বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে, ঠিক আছে। প্রাবল্য 5.57 10 টু দি পাওয়ার ইনভার্স 11 নিউটন পার কুলম হলে একটি ইলেকট্রন ওজনের সমান প্রাবল্য বল অনুভব করবে। এটা একটু মেমোরাইজ করতে হবে আপনাকে, এটা হচ্ছে আমাদের একটা মুখস্থ টাইপ মান, এটা একটু মেমোরাইজ করতে হবে আপনাদের, ঠিক আছে। এরপর বলা হয়েছে গোলকের ভেতরে কোনো বিন্দুতে, এই যে এইটা আবার ইম্পর্টেন্ট, তড়িৎ প্রাবল্যের মান কোথায়, গোলকের ভেতরে, গোলকের ভেতরে তড়িৎ প্রাবল্যের মান কি থাকবে ভাইয়া, শূন্য থাকবে, ঠিক আছে। এটা একটু ওই যে গোলকের মধ্যে বা ফাঁপা গোলকের কথা চিন্তা করেন, ফাঁপা গোলকের তো ভিতরে চার্জই নেই, ভিতরে তো বাবা চার্জই নেই ফাঁপা গোলকের মধ্যে। যদি ফাঁপা গোলকের মধ্যে ভিতরে চার্জই না থাকে, তাহলে এখানে প্রাবল্য আবার কোথা থেকে আসবে। গোলকের ক্ষেত্রে কি হয়, পৃষ্ঠ বরাবর আমরা হিসাব করি, একটু আগে দেখছি যে পৃষ্ঠ বরাবর ক্যালকুলেশন, যদি পৃষ্ঠ বরাবর ক্যালকুলেশন হয় তাহলে পৃষ্ঠের দিকে সব ক্যালকুলেশন হবে, ভেতরের দিকে তো ক্যালকুলেশন হবে না, তাহলে সেই ক্ষেত্রে আমার প্রাবল্যের মানও কি হচ্ছে, এখানে জিরো হচ্ছে। এটা একটু আপনাদের মাইন্ডে রাখবেন, এটা একটু মাইন্ডে রাখবেন। ওকে, সো চলেন, তড়িৎ সংক্রান্ত কোন সমীকরণটি সঠিক নয়, ইকুয়ালস টু এপসাইলন সিগমা বাই এপসাইলন নট, এটা ঠিক আছে। এফ ইকুয়ালস টু কিউ ই, এটাও ঠিক আছে। ই ইকুয়ালস টু 1/4 কিউ বাই আর স্কোয়ার, এটাও ঠিক আছে। এফ ইকুয়ালস টু 1/4 কিউ ওয়ান কিউ টু বাই, এই যে এইটা ঠিক না, এইটা ঠিক না। এখানে ঠিক হইতে গেলে কি হইতে হইতো, ডি স্কোয়ার হইতে হইতো, বুঝতে পারছেন, ডি স্কোয়ার হইতে হইতো। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার, এইটাই ছিল আমাদের অ্যান্সার, এবং এটা ম্যাটে আসা কোশ্চেন, মেডিকেল কোশ্চেনে ডাইরেক্ট আসা কোশ্চেন। দেখেন এবার কি বলা হয়েছে, দেখেন ডেন্টালে আসা কোশ্চেন, চার্জকৃত একটি ফাঁপা ধাতব বলের কোন জায়গায় বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করবে না। ফাঁপা গোলকে কি বলছিলাম, ফাঁপা গোলকে এর চার্জ থাকে পৃষ্ঠ বরাবর। ভাইয়া এর চার্জ কোথায় থাকতেছে, দেখেন এর চার্জ থাকতেছে পৃষ্ঠ বরাবর। ভেতরে কি কিছু আছে, ভেতরে তো খালি, ভেতরে যদি খালি থাকে ওখানে তো চার্জের কোনো কনসেপ্ট কাজ করবে না। তার মানে কি হচ্ছে, বলের কোথায়, বলের অভ্যন্তরে কেউ কোনো কাজ করতেছে না, বাদ বাকি সবাই সব জায়গায় কাজ করতেছে, বুঝতে পারছেন। ওকে, সো আজকের ক্লাসটা দেখেন, আজকের ক্লাসটা ট্রাই করছি যে আপনাদের কম্প্যাক্টভাবে মেডিকেলের জন্য যতটুকু কম্প্যাক্টভাবে বোঝানো যায় ততটুকু বোঝা দেয়, এবং আমি অনেক কিছু টুকটাক দাগাই দিই যেগুলো আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো আশা করি আজকের ক্লাসটা আপনাদের বেশ ভালো লাগছে, ভালো লাগলে হবে না,
বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন। এবং এখানে কিন্তু স্লাইডগুলো যেহেতু দাগাইছে, আপনারা স্লাইডগুলো ভালো মতো দেখবেন এবং যে পার্টগুলো দেওয়া আছে এগুলো খুব ভালো মতো মনে রাখবেন। সো আজকের ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাইকে আসসালামু আলাইকুম।